যারা অলরেডি ওয়েব অ্যাপে যুক্ত হয়ে গেছো বা ফেসবুকে যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, তোমাদের কমেন্ট পেয়ে গেছি, ঠিক আছে, সবার সাউন্ড ক্লিয়ার। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের 11তম ক্লাসে। আজকে আমরা এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা আলোচনা করব। এই গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে ফ্রিকশন বা ঘর্ষণ। এই টপিকটা নিয়ে আজকের ক্লাসে আমাদের আলোচনা। তো চলো আমরা শুরু করে দিই। অনেকদিন পর তোমাদের সাথে দেখা হয়ে গেল, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো এবং সবাই পড়াশোনার মধ্যে আছো। ঠিক আছে, সময় নষ্ট করিও না। আমরা একটু 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 করে কিন্তু অনেক কিছু পড়ে ফেলতেছি। এই জিনিসগুলো তোমাদের কি করতে হবে, বাসায় বারবার লেকচার খাতাটা রিভাইজ দিতে হবে। বারবার যে প্র্যাকটিস প্রবলেমগুলো ক্লাসে করাচ্ছি এই টাইপের প্রবলেম বা এই প্রবলেমগুলা বারবার নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। তুমি যদি পড়া ফেলে রাখো তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে অনেক সমস্যায় পড়ে যাবা। এই কারণে পড়া ফেলে রাখবা না, রেগুলার পড়া রেগুলার করে ফেলবা। যে রেকর্ড ক্লাস করো সেও ধারাবাহিকভাবে রেকর্ড ক্লাসগুলা জমায় না রেখে করে ফেলবা, আর যে লাইভ ক্লাস করো সে তো করোই। সুতরাং পড়া না ফেলে রেখে আমরা রেগুলার ক্লাস করে ফেলার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা শুরু করি। তাহলে আমরা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের আজকে 11তম ক্লাস। আজকের ক্লাসে আমরা ফ্রিকশন, ঘর্ষণ নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট টপিক এই অধ্যায়ের জন্য। তোমরা 9, 10-এও হালকা পাতলা ঘর্ষণ নিয়ে পড়ছো, কিন্তু আমরা এখানে ইন্টারে একেবারে ইন ডিটেলস ঘর্ষণের খুঁটিনাটি সব কিছুই আমরা জানবো। তো চলো আমরা শুরু করি। তাহলে হেডিংটা লিখে ফেলো, ঘর্ষণ বা ফ্রিকশন। তো ঘর্ষণ মূলত 4 ধরনের হয়, 4 ধরনের ঘর্ষণ হয়। এক, স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন। 2 নম্বর, গতীয় ঘর্ষণ বা চল ঘর্ষণ। গতীয় ঘর্ষণ বা চল ঘর্ষণ, যেটাকে বলা হয় কাইনেটিক ফ্রিকশন। 3 নম্বরটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ বা রোটেশনাল ফ্রিকশন। আর একটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণ। এই প্রবাহী ঘর্ষণ এইটা মূলত তরলের জন্য প্রযোজ্য। তরল বা প্রবাহী পদার্থ, তরল বা প্রবাহী পদার্থ। বাতাসও কিন্তু একটা প্রবাহী পদার্থ, অর্থাৎ কঠিন বস্তু বাদ দিয়ে তরল বা বায়বীয় পদার্থ এগুলাকে বলা হয় হচ্ছে প্রবাহী পদার্থ। তো এই প্রবাহী পদার্থের ক্ষেত্রে যে ফ্রিকশন সেটাকেই বলা হয় হচ্ছে প্রবাহী ঘর্ষণ। যেটাকে আমরা প্রবাহী পদার্থের ক্ষেত্রে ফ্রিকশনের জন্য দায়ী যে বলটা, সেই বলটাকে আমরা বলি সান্দ্র বল। সান্দ্র বল। তো সান্দ্রতা, এটাকে ইংরেজিতে বলা হয় ভিসকোসিটি। তো সেই সান্দ্র বল, এই 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 যে ফোর্সটা, এই ফোর্সটা তরলের ক্ষেত্রে ফ্রিকশনের কাজ করে। তো এই যে তরলের ক্ষেত্রে ফ্রিকশনের ফোর্স, এইটা নিয়ে, তরলের ক্ষেত্রে ফ্রিকশন, এইটা নিয়ে আমরা আলোচনা করবো হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারে গিয়ে। তো এইটা নিয়ে এই অধ্যায়ের কোনো আলোচনা না। তাহলে আপাতত এই অধ্যায়ের কোনো আলোচনা না। আর যারা ধরো শর্ট কোর্সের স্টুডেন্ট, তোমাদের সিনিয়র ব্যাচ যারা ছিল, তাদের এইটা আর পড়াই লাগে না, কারণ ওদের শর্ট কোর্সের সিলেবাসের মধ্যে প্রবাহী ঘর্ষণ, সান্দ্র বল এই টপিকগুলো ছিল না। ঠিক আছে, এই কারণে ওদের আর পড়াই লাগে না, বাট তোমাদের কিন্তু পড়া লাগবে। তো আমরা এই অধ্যায়ে মূলত আলোচনা করি হচ্ছে উপরের দুইটা, অর্থাৎ স্থিতি ঘর্ষণ আর চল ঘর্ষণ নিয়ে। ভালো করে একটু বোঝো। কোনো একটা বস্তু কোনো একটা তলে স্থির আছে, তুমি বস্তুটাকে গতিশীল করার জন্য বল প্রয়োগ করছো, তুমি ঠেলছো বস্তুটাকে, অথবা তুমি বস্তুটাকে টানছো, কিন্তু তুমি ওই তল থেকে বস্তুটাকে একটুও সরাইতে পারো নাই। বল প্রয়োগ করে ওই বস্তুটাকে একটুও সরাইতে পারো নাই, তাহলে ওই তলে যে ঘর্ষণ বলটা ক্রিয়া করছে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। আর যখন কোনো একটা বস্তু কোনো একটা অমসৃণ তলের উপর দিয়ে চলতে থাকবে, তখন যে ফ্রিকশন ফোর্সটা কাজ করবে সেটাকে বলা হবে হচ্ছে চল ঘর্ষণ বা কাইনেটিক ঘর্ষণ। তো আমরা এই অধ্যায়ে এই স্ট্যাটিক ফ্রিকশন আর কাইনেটিক ফ্রিকশন এই দুইটা নিয়ে আলোচনা করব। আবর্ত ঘর্ষণ নিয়ে আমরা আলোচনা করব কিনা, উত্তর হচ্ছে না,
এইটা আমাদের একেবারে সিলেবাসের মধ্যেই নাই, সিলেবাসের মধ্যে নাই, এই কারণে আমরা আবর্ত ঘর্ষণ নিয়ে আলোচনা করব না আপাতত। তাহলে আমরা আলোচনা করব উপরের দুইটা নিয়ে, স্থিতি ঘর্ষণ আর চল ঘর্ষণ নিয়ে। এরপরে যখন তোমরা মনে করো যে ইঞ্জিনিয়ারিং পড়বা বা অনার্সে ফিজিক্স নিয়ে পড়বা, তখন তোমরা রোটেশনাল ফ্রিকশন এটা নিয়ে আলোচনা করবা। বিশেষ করে যারা মানে ইঞ্জিনিয়ারিং যারা পড়বা, যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বা, তাদের এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা লাগবে। কিন্তু আমাদের আপাতত ইন্টারের সিলেবাসের জন্য এই অধ্যায়ের জন্য দরকার হচ্ছে উপরের দুইটা, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ আর একটা হচ্ছে চল ঘর্ষণ। তো চলো এবার আমরা একটু ঘর্ষণের আদ্যপান্ত জানার চেষ্টা করি যে ঘর্ষণের উৎপত্তি কোত্থেকে। ঘর্ষণের উৎপত্তি, যে কোনো একটা তলে যখন কোনো একটা বস্তু গতিশীল হয় বা হতে চায়, গতিশীল হইলেই যে ফ্রিকশন কাজ করবে আর গতিশীল না হলে যে ফ্রিকশন কাজ করবে না, ব্যাপারটা এরকম না। গতিশীল বস্তু হয়নি তাও কিন্তু ফ্রিকশন কাজ করতে পারে। তুমি বল প্রয়োগ করতেছো, তুমি ঠেলতেছো বস্তুটাকে, তুমি তল থেকে বস্তুটাকে গতিশীল করতে পারো না। একটা তলের উপর বস্তু আছে, তুমি ঠেলেও বস্তুটাকে গতিশীল করতে পারো না, তাহলে তখনও কিন্তু ঘর্ষণ বল কাজ করছে। তো তখন যে ঘর্ষণ বলটা কাজ করতেছে ওইটাকে বলা হয় স্থিতি ঘর্ষণ। আর চললে, যখন চলতেছে তখনও যে ঘর্ষণ বলটা কাজ করছে তখনও কিন্তু ঘর্ষণ বল কাজ করে, সেটাকে বলা হচ্ছে চল ঘর্ষণ বা গতীয় ঘর্ষণ। এবার কথা হচ্ছে ঘর্ষণের উৎপত্তি কোথায়। ঘর্ষণের উৎপত্তি হচ্ছে অমসৃণ তলে। অমসৃণ তলে, মসৃণ তলে হবে না, অমসৃণ তলে। তো এই তল বলতে আমরা দুইটা বস্তুর সংস্পর্শ তলকে বুঝবো। যেমন কোনো একটা তলের উপর দিয়ে কোনো একটা বস্তু গতিশীল হবে, তাহলে ঘর্ষণ বল কাজ করবে ওই দুইটা বস্তুর সংস্পর্শ তলে। ওই দুইটা বস্তুর যে সংস্পর্শ তল, হ্যাঁ, যে সারফেসটা কানেক্টিং, যে সারফেসটা, ওইখানে আমাদের ফ্রিকশন ফোর্সটা কাজ করবে। তাহলে বস্তুদ্বয়ের যখন দুইটা বস্তু যখন একটা বস্তু আর একটা বস্তুর তলের উপর দিয়ে গতিশীল হইতে চায়, তখন ওই দুইটা বস্তুর সংস্পর্শ তলে ফ্রিকশন ফোর্স কাজ করে। তাহলে এই অমসৃণ তলে, তো এই অমসৃণ তল হচ্ছে দুইটা বস্তুর সংস্পর্শ তল, দুইটি তলের সংযোগ তল বা দুইটি বস্তুর স্পর্শ তল, স্পর্শ তলে এই ফ্রিকশন ফোর্সটা কাজ করে। তো দেখো কিভাবে কাজ করে। ধরো এটা একটা তল, ভূমি বা কোনো একটা অমসৃণ তল। এবার এই অমসৃণ তলের উপর ধরো একটা ব্লক রাখা আছে, এটা হচ্ছে একটা ব্লক রাখা আছে। এবার এই তলের উপর দিয়ে এই ব্লকটাকে আমি গতিশীল করার চেষ্টা করব। তো আমি এই বস্তুটাকে ঠেললাম, অথবা মনে করো যে আমি এই বস্তুটাকে টানলাম, বল প্রয়োগ করে এইভাবে ধরে টানতেছি, অনুভূমিকের সমান্তরাল বল প্রয়োগ করতেছি। অনেক কথা, ভাই এটা টান বল না ঠেলা বল? এটা টান বল ঠেলা বল একই কথা। তুমি যদি ঠেলো, ধরো এই যে ঠেললা, তো ঠেলাটাকে আরেকটু বেশি ঠেলে দাও, দেখো সেটা টান বলই হয়ে গেছে। তাহলে টানলে অনুভূমিকের সমান্তরালে টানা আর অনুভূমিকের সমান্তরালে ঠেলা, দুটো কথা কিন্তু একই, ঠিক আছে? টানা ঠেলা কিন্তু একই না, কিন্তু এই ক্ষেত্রে অনুভূমিকের সমান্তরালে টানা, অনুভূমিকের সমান্তরালে ঠেলা, এই দুইটা জিনিস কিন্তু একই। তো তুমি এই তলে বল প্রয়োগ করলে কি হবে, এই যে দুইটা বস্তুর সংস্পর্শ তল, মানে এই যে নিচের যে তলটা, সারফেসটা, আর উপরে যে ব্লকটা রাখা ছিল, এদের যে সংযোগ তল, এই তলের মধ্যে একটা আপেক্ষিক গতি তৈরি হবে। এই যে তলটা, এই তলের মধ্যে এই যে তলটা, আমি একটু ধরো এইটুকু অংশকে একটু মার্ক করলাম, তাহলে এই তলের মধ্যে কি তৈরি হবে? আপেক্ষিক গতি তৈরি হবে। এই যে নিচের তলের সাপেক্ষে উপরের তলের, এটা নিচের তলের সাপেক্ষে উপরের তলের আপেক্ষিক গতি তৈরি হবে, অথবা উপরের তলের সাপেক্ষে নিচের তলেরও আপেক্ষিক গতি বলা যায়। যখন এইভাবে যখন গতিশীল হবে, তখন নিচেরটার সাপেক্ষে নিচেরটাকে যদি স্থির চিন্তা করি তাহলে উপরেরটা গতিশীল, আর উপরটাকে যদি স্থির চিন্তা করি তাহলে নিচেরটা বিপরীত দিকে গতিশীল। অর্থাৎ এই দুইটা বস্তুর সংস্পর্শ তলে এক তলের সাপেক্ষে আরেক তলের একটা আপেক্ষিক গতি তৈরি হবে। তাহলে নিচের তলের সাপেক্ষে উপরের তলের বা উপরের তলের সাপেক্ষে নিচের তলের আপেক্ষিক গতি তৈরি হবে যখন, বা গতি সৃষ্টি হবে বা হইতে চাই, সৃষ্টি হবে অথবা হতে চাইবে। যখনই এরকম আপেক্ষিক গতি সৃষ্টি হবে বা আপেক্ষিক গতি সৃষ্টি হইতে চাইবে, তখনই এই গতির বিপরীত দিকে ফ্রিকশন কাজ করে। তাহলে ঘর্ষণ বলটা কাজ করবে এই গতির বিপরীত দিকে, তাহলে তখনই উক্ত তলে ঘর্ষণ বল কাজ করবে।
এবং এই ঘর্ষণ বলটা কাজ করবে এই আপেক্ষিক গতির বিপরীত দিকে, আপেক্ষিক গতির বিপরীত দিকে। তো দেখো কিভাবে আপেক্ষিক গতির বিপরীত দিকে, তো কিভাবে আপেক্ষিক গতির বিপরীত দিকে এই ঘর্ষণ বলটা কাজ করবে। দেখো এই যে আমি এই জায়গাটুকুকে একটু মার্ক করছি না, তো দুটো বস্তুর সংস্পর্শ তল 100% মসৃণ না, কোনো তলই 100% মসৃণ না। তুমি যদি এই নিচের এই অংশটাকে একটু মাইক্রোস্কোপের নিচে দিয়ে দেখো, ধরো মাইক্রোস্কোপের নিচে নিয়ে গেলাম জাস্ট এই অংশটা, তাহলে এই অংশটাকে যদি আমরা একটু মাইক্রোস্কোপের নিচে নিয়ে যাই তাহলে আমরা এরকম দেখতে পাবো। এই যে এটা হচ্ছে তল আর এইটা হচ্ছে উপরের ব্লকটা, তাহলে এদের যে সংস্পর্শ তল, ধরো এইটুকু জায়গাকে আমি মার্ক করলাম, এবার এইটুকু জায়গাকে একটু জুম করে আঁকবো, এটুকু জায়গাকে যদি আমি একটু জুম করে আঁকি তাহলে আমি নিচের যে তলটা মসৃণ, মানে নিচের যে অমসৃণ তলটা যার উপর দিয়ে ব্লকটা গতিশীল, তো সেই তলটার সেই যে তলটা, এই তলটাকে আমি যদি মাইক্রোস্কোপের নিচে নিয়ে দেখি তাহলে এরকম দেখতে পাবো, এরকম প্রবৃদ্ধি দেখতে পাবো। ঠিক আছে, তুমি যে এই যে মসৃণ বলতেছো বা মসৃণ এরকম ভাবে আঁকছো, বাস্তবে এরকম না। তুমি যদি এটাকে জুম করে দেখো তাহলে জুম করে দেখলে দেখবা এরকম পাহাড় 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 দেখা যাবে। ঠিক আছে, এটা জুম করা হয়েছে, কয়েক লক্ষ গুণ জুম করা হয়েছে মাইক্রোস্কোপের নিচে দিয়ে। ক্লিয়ার? এইবার আসো উপরের যে তলটা, উপরে যে ব্লকটা আমি রাখছি, তলের উপর যে ব্লকটা রাখছি, তাহলে ব্লকের যে নিচের তলটা, সেই তলটাকেও যদি আমি মাইক্রোস্কোপের নিচে দিয়ে দেখি তাও এরকম প্রবৃদ্ধির মতো দেখা যাবে, তাহলে তখনও এরকম প্রবৃদ্ধির মতো দেখা যাবে। তাহলে চিন্তা করো ওইটারও এরকম প্রবৃদ্ধির মতো দেখা যাবে। ঠিক আছে, এবার যদি দুইটা তলকে পরস্পরের সাথে স্পর্শ করায় রাখি এইভাবে, তাহলে কি হবে, এই নিচের তলের এই যে প্রবৃদ্ধি অংশগুলা, এইটা উপরের তলের এই প্রবৃদ্ধি অংশগুলার এই খাস কাটা অংশগুলোর মধ্যে ঢুকে বসে থাকবে। ঠিক আছে, খাস কাটা অংশগুলোর মধ্যে ঢুকে এরকম বসে থাকবে, এই যে এরকম হয়ে যাবে, তাহলে দেখা যাবে এরকম হয়ে বসে আছে। যদি আমি উপরের তলটা এবং নিচের তলটা এই দুটাকে যদি মাইক্রোস্কোপের নিচে দিয়ে দেখি তাহলে নিচে নিয়ে দেখলে এরকম দেখতে পারবো। তাহলে এইটুকুকে জুম করা হয়েছে, কোনটুকু জানো, কোনটুকুকে জুম করা হয়েছে, এই যে এই জায়গাটুকুকে জুম করলে আমরা এটা এরকম দেখতে পারবো, এই জায়গাটুকুকে জুম করলে আমরা এরকম দেখতে পারবো আর কি, এই যে এরকম দেখতে পাবো। বুঝলা? কি ক্লিয়ার? এইবার আসো, তুমি কোন দিকে ঠেলছো, দেখো কোন দিকে ঠেলছো, এই দিক বরাবর ঠেলছো গতিশীল করার জন্য, তাহলে উপরের তলটাকে এই দিক বরাবর ঠেলছো, এফ বল, তাহলে এই দিক বরাবর বল প্রয়োগ করছো, এই যে এফ পরিমাণ বল এই দিক বরাবর প্রয়োগ করছো। এইবার চিন্তা করো, দেখো তুমি দেখো তো আমার এই আঙুলগুলা, এই আঙুলের যে প্রবৃদ্ধিগুলো আছে এর মধ্যে এইভাবে খাস কাটা অংশগুলোর মধ্যে ঢুকে এইভাবে বসে আছে। এবার কেউ যদি আমার উপরের এই হাতটাকে এইদিকে ঠেলা দেয়, তাহলে ঠেলা দিলে দেখো তো নিচের যে আঙুলগুলা প্রবৃদ্ধিগুলা, এই হাতটাকে বিপরীত দিকে ঠেলবে না, এরকম ভাবে বিপরীত দিকে চার দিয়ে ঠেলবে না। কি বোঝো? ক্লিয়ার? তাহলে আমি উপরের এই ব্লকটাকে যখন ঠেলতে থাকবো তখন এই নিচের যে প্রবৃদ্ধিগুলো দেখো ব্যাকওয়ার্ড একটা ফোর্স দিবে, কারণ উপরের তলটাকে যদি ঠেলে সামনের দিকে গতিশীল করতে চাই তাহলে এই যে প্রবৃদ্ধিটা এর উপর একটা ধাক্কা দিবে, তাহলে এর উপর ধাক্কা দিলে এও একটা ব্যাকওয়ার্ড ফোর্স দিবে, তাহলে এই নিচের প্রবৃদ্ধিটা সেটাও একটা ব্যাকওয়ার্ড ফোর্স দিবে, এই যে ছোট্ট একটা ব্যাকওয়ার্ড ফোর্স ধাক্কা দিল। কি ক্লিয়ার? ঠিক একইভাবে নিচের এই যে প্রবৃদ্ধিটা, এই প্রবৃদ্ধিটাও একটা ধাক্কা দিবে, তারপরে এইটাও একটা ধাক্কা দিবে। এরকম ভাবে দেখো তো ছোট ছোট অনেকগুলো এরকম ধাক্কা বিপরীত দিকে পাওয়া যাবে না? বলো, উপরের তলটাকে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছি, তাহলে নিচের তলের এই প্রবৃদ্ধিগুলা উপরের তলটাকে এই যে ছোট যে প্রবৃদ্ধিগুলা, সেই প্রবৃদ্ধিগুলা ছোট ছোট ধাক্কা দিতে থাকবে না বিপরীত দিকে? তাহলে এই যে ধাক্কাগুলো দেখো সব একই দিকে, তাহলে এদের একটা লব্ধি করো তো, এদের একটা লব্ধি করো। তাহলে এদের লব্ধি করলে আমি এই বরাবর একটা বল পাবো না, এই বলটার নামই হচ্ছে ঘর্ষণ বল, এই বলটার নামই হচ্ছে ঘর্ষণ বল। তাহলে তুমি বল দিছো এইদিকে, অর্থাৎ নিচের তলের সাপেক্ষে উপরের তলের আপেক্ষিক গতি এইদিকে আপেক্ষিক গতি সৃষ্টি হয় বা হইতে চাই, তাহলে এই আপেক্ষিক গতির বিপরীত দিকে ফ্রিকশন। তো সেই কথাটা আমরা লিখছিলাম যে যেদিক বরাবর আপেক্ষিক গতি থাকবে আপেক্ষিক গতির বিপরীত দিকে ফ্রিকশনটা কাজ করবে। কি ক্লিয়ার? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ফ্রিকশন ফোর্সের ঘটনা, যে ফ্রিকশনের উৎপত্তি কোথায়। তুমি যদি খেয়াল করো, একটু ডিরেকশনটা চেঞ্জ করে দিলাম, ধরো এই বলটা এবার এই দিক বরাবর, ধরো তুমি উপরের ব্লকটাকে এবার এদিক বরাবর নিয়ে যাচ্ছ, তাহলে নিচের এই যে ছোট খাস প্রবৃদ্ধিগুলা, সেই প্রবৃদ্ধিগুলা তখন ঠেলবে এইদিকে বিপরীত দিকে।
তাহলে তুমি যখনই এই দিক বরাবর গতিশীল করতে চাইবা ফ্রিকশন কাজ করবে এই দিক বরাবর। তাহলে দেখো উপরের এই যে বস্তুটা নিচের তলের সাপেক্ষে এই দিক বরাবর চলতে চাইলে বা চলতে শুরু করলে ফ্রিকশন কাজ করবে এই বরাবর। যদি বস্তুটা এই দিক বরাবর চলতে চায় তখন ফ্রিকশন কাজ করবে এই বরাবর। অর্থাৎ ফ্রিকশন কাজ করবে সবসময় আপেক্ষিক গতির বিপরীতে। ওকে, তাহলে মাথায় থাকবে। এইবার আসো, ফ্রিকশন মোটামুটি বুঝলাম, এবার ফ্রিকশন ফোর্সের হিসাব কিভাবে করব। ঘর্ষণ বলের উৎপত্তি বুঝলাম, এবার এই ঘর্ষণ বলের হিসাব কিভাবে করব। ঘর্ষণ বলের হিসাবটা আমরা কিভাবে করতে পারি। তাহলে তোমার প্রথমে বুঝতে হবে ঘর্ষণ বলটা এটা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। ধরো আমি তোমাকে বললাম যে দুটো বস্তুর এই যে সংস্পর্শ তল, এই সংস্পর্শ তলে ফ্রিকশন বেশি হবে কখন, কম হবে কখন। তাহলে তুমি কি বলবা? দেখো একেবারে ছোট একটা বাচ্চাও কিন্তু এই কথাটা বলতে পারবে, ভাই যত তল অমসৃণ থাকবে ফ্রিকশন তত বেশি কাজ করবে। যত তল অমসৃণ থাকবে ফ্রিকশন তত বেশি কাজ করবে। মনে করো একেবারে মসৃণ তল, মসৃণ রাস্তা, তাহলে ফ্রিকশন খুবই কম হবে, ঠিক আছে। আর মোটামুটি মনে করো যে পিচ ঢালাই করা রাস্তা আর কি, পিচের রাস্তা, বেশ ভালোই ফ্রিকশন থাকে। তাহলে যে তল যত বেশি অমসৃণ সেই তলে তত বেশি ফ্রিকশন কাজ করবে। তাহলে এই কথা কিন্তু তুমি বলতে পারবা। এইবার আরেকটা জিনিস দেখো, খেয়াল করো, আমি একটু চিত্র এঁকে বুঝাই। এইটা হচ্ছে তল, এর উপর এই যে একটা ব্লক রাখা হয়েছে। এবার আমি নিচের তলের সাপেক্ষে এই ব্লকটাকে এইদিকে ঠেলে গতিশীল করতে চাই, এই পরিমাণ বল দিলাম। তাহলে আমরা একটা জিনিস দেখি, এই বস্তুটার উপর, এই বস্তুটা উপরের এই বস্তুটা, এর উপর ক্রিয়ারত আর কোন কোন বল আছে, সবগুলো বলকে একটু অ্যানালাইসিস করি। তাহলে এইটা আমরা প্রযুক্ত করলাম, এটা হচ্ছে আমাদের প্রযুক্ত বল, অর্থাৎ গতি সৃষ্টিকারী বল, যে বলের কারণে আপেক্ষিক গতি সৃষ্টি হবে বা হইতে চাইবে, ঠিক আছে। বল প্রয়োগ করে গতিশীল করতে পারবো এর কোনো গ্যারান্টি নেই, নাও করতে পারি। তাহলে আমরা এই বল প্রয়োগ করে বস্তুকে গতিশীল করতে চাই, আর মনে করো যে বল প্রয়োগ করে গতিশীল করতে পারলে তো পারছি। এবার এর উপরে আর কোনো বল কাজ করছে কিনা, করছে, ওজন, নিচের দিকে ওজন কাজ করছে mg। তাহলে পৃথিবী এই বস্তুটাকে নিচের দিকে টানতেছে। এবার দেখো এই উপরের ব্লকটা এটা একটা তলে রাখা আছে। তাহলে কোনো বস্তু যদি একটা তলে রাখা থাকে তাহলে সেই তলের একটা অভিলম্বিক, তলের লম্ব বরাবর একটা অভিলম্বিক প্রতিক্রিয়া বল কাজ করবে। ওকে, তাহলে এই তিনটা বল কিন্তু আমরা পাইলাম। আর কোনো বল কি আছে? একটু আগেই তো তোমার বুঝাইলাম যে তুমি এই তলটা মসৃণ তল না, যদি মসৃণ তল হইতো আর কোনো বল নেই। যদি আমরা মসৃণ তল ধরতাম আর কোনো বল নেই, কিন্তু অমসৃণ তল, তাহলে অমসৃণ তল এখানে আরো একটা বল আছে। কোন বল? ঘর্ষণ বল। কোন দিকে কাজ করবে? এই যে তুমি যেদিকে ঠেলে নিয়ে গতিশীল করতে চাইতেছো, তাহলে ফ্রিকশন ফোর্স ওই তলে তার বিপরীত দিকে কাজ করবে। ফ্রিকশন ফোর্স ওই তলে তার বিপরীত দিকে কাজ করবে। তাহলে ফ্রিকশন ফোর্স কাজ করবে এখানে। তাহলে এই গতির যেদিকে গতি সৃষ্টি হবে বা হইতে চাইবে তার বিপরীত দিকে ফ্রিকশন কাজ করবে। আমরা ফ্রিকশনকে ছোট হাতের এফ দিয়ে লিখব, ঠিক আছে। এইবার ফ্রিকশন ফোর্সটাকে আমরা এখানেও লিখতে পারি। আর যেহেতু সবগুলো বলের ক্রিয়াবিন্দু মাঝখানে আঁকছি, এই কারণে আমি একটা কাজ করব, ফ্রিকশন বলকে এখানে লিখলে কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু সবগুলো বলের ক্রিয়াবিন্দু মধ্যবিন্দু থাকছি, এই কারণে আমরা এই ফ্রিকশন ফোর্সটাকে উঠাই নিয়ে এখানে নিয়ে লিখব। এটা হচ্ছে আমাদের ফ্রিকশন ফোর্স এফ। ওকে, এইবার শোনো, এই তলের অভিলম্বিক প্রতিক্রিয়া আর ফ্রিকশন ফোর্সটা হচ্ছে এফ। এই অভিলম্বিক প্রতিক্রিয়া সবসময় তলের লম্ব বরাবর কাজ করবে, কিন্তু সবসময় তলের কি লম্ব বরাবর কাজ করবে অভিলম্বিক প্রতিক্রিয়া। আর ফ্রিকশন ফোর্স হচ্ছে আপেক্ষিক গতি যেদিকে ঠিক তার বিপরীত দিকে। এই কথা কিন্তু একেবারে ধ্রুব সত্যি কথা। এইবার আসো, এই যে ঘর্ষণ বল এবং অভিলম্বিক প্রতিক্রিয়া এর অনুপাত দেখা যায় যে কোনো একটা নির্দিষ্ট তলের ক্ষেত্রে সর্বদাই কনস্ট্যান্ট। কোনো নির্দিষ্ট একটা তলের ক্ষেত্রে, নির্দিষ্ট এক জোড়া তলের ক্ষেত্রে, একটা তল না, নির্দিষ্ট এক জোড়া তলের ক্ষেত্রে, অর্থাৎ নিচের যে তলটা, নিচের যে সারফেসটা, রাস্তার যে সারফেস আর ব্লকের যে সারফেস, এদের এই সংস্পর্শ তলের জন্য, এই সংস্পর্শ একই সংস্পর্শ তলের জন্য এফ এবং আর এর অনুপাত একটা ধ্রুব সংখ্যা থাকে। তাহলে এক জোড়া সংস্পর্শ তলের জন্য দেখা যায় এক জোড়া সংস্পর্শ অমসৃণ তলের জন্য ঘর্ষণ বল ও অভিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাত একটা ধ্রুব সংখ্যা। অভিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাত, এই অনুপাতটা হবে একটা ধ্রুব সংখ্যা।
আর এই ধ্রুব সংখ্যাকেই বলা হয়, এটাই হচ্ছে ঘর্ষণের মনে করো যে মূল জিনিস, এই ধ্রুব সংখ্যাটাকেই বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক বা ফ্রিকশন কোএফিসিয়েন্ট। ঘর্ষণ গুণাঙ্ক বা ফ্রিকশন কোএফিসিয়েন্ট। ওকে, এই ফ্রিকশন কোএফিসিয়েন্টকে লেখা হয় মিউ দিয়ে। কি দিয়ে লেখা হয়? মিউ, ছোট্ট করে মিউ দিয়ে লেখা হয়। তাহলে আসো, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বুঝলাম যে এইখানে ঘর্ষণ বল এফ আর অবিলম্বিক প্রতিক্রিয়া আর, তাহলে এফ এবং আর এদের যে অনুপাতটা, সেই অনুপাতটাকে বলা হবে ঘর্ষণ গুণাঙ্ক মিউ। মানে ব্যাপারটা হচ্ছে কি, দেখো আমরা এইভাবে ধরো যাব না, আসো আমরা ফিল করি। কোনো একটা তলে কোনো একটা বস্তুকে আমি গতিশীল করতে চাই, তো ধরো একটা বস্তুকে আমি ঠেলতেছি, প্রচন্ড ঠেলা দিলাম, ধাক্কা দিলাম, গতিশীল করতে পারলাম না। তো পারলাম না তার মানে কি বস্তু বেশি ভারী তাই না, ঠিক আছে? ছোট মানুষ যারা মনে করো ক্লাস 9-10-এ পড়ে বা আরো ছোট ক্লাসে পড়ে, তারা বলবে বস্তু অনেক ভারী তাই আমরা গতিশীল করতে পারি না। কিন্তু তুমি এই কথা বলবা না। তাহলে তুমি কি বলবা? তুমি বলবা হচ্ছে যে এই বস্তুটা কেন আমি গতিশীল করতে পারি নাই, বল প্রয়োগ করে কেন আমি গতিশীল করতে পারি নাই, এই বস্তুটাকে বল প্রয়োগ করে কেন আমি গতিশীল করতে পারি নাই, কারণ এই তলে ফ্রিকশন অনেক বেশি, তাই আমি বস্তুটাকে বল প্রয়োগ করে গতিশীল করতে পারি নাই। যে ফ্রিকশন অনেক বেশি, ঠিক আছে, বস্তু অনেক ভারী তা না। তাহলে দেখো ফ্রিকশন অনেক বেশি তাই আমি গতিশীল করতে পারিনি। তাহলে ফ্রিকশন ফোর্সটা এটা অভিলম্বিক প্রতিক্রিয়ার সাথে, এই তলের যে অভিলম্বিক প্রতিক্রিয়া এর সাথে ফ্রিকশন ফোর্সটা সমানুপাতিক। তাহলে অভিলম্বিক প্রতিক্রিয়া আর ফ্রিকশন ফোর্স এরা পরস্পরের সাথে সমানুপাতিক। তাহলে এই সমানুপাতিক চিহ্ন উঠাই দিব, উঠাই দিয়ে একটা ধ্রুবক নিয়ে আসবো, এই ধ্রুবকটাকেই আমরা বলবো ঘর্ষণ গুণাঙ্ক বা ফ্রিকশন কোএফিসিয়েন্ট। তাহলে ফ্রিকশন কোএফিসিয়েন্ট মিউ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই আর, বা আমরা অন্যভাবে বলতে পারি কোনো একটা বস্তুর জন্য ঘর্ষণ বল এবং ওই তলের অবিলম্বিক প্রতিক্রিয়ার যে অনুপাতটা, সেই অনুপাতটা একটা ধ্রুব সংখ্যা থাকে। এক জোড়া নির্দিষ্ট তলের জন্য এই অনুপাতটা একটা ধ্রুব সংখ্যা থাকে, সেই ধ্রুব সংখ্যাটাকেই বলা হয় ফ্রিকশন কোএফিসিয়েন্ট মিউ। এইবার তাহলে অতএব ঘর্ষণ বল এফ কত? অতএব ঘর্ষণ বল ছোট হাতের এফ কত? তাহলে ছোট হাতের এফ হবে মিউ ইন্টু আর। ছোট হাতের এফ কি হবে? এফ হবে মিউ ইন্টু আর। এটা হচ্ছে ঘর্ষণ বলের মূল সূত্র, ভালো করে মাথায় রাখিও, এটা ঘর্ষণ বলের মূল সূত্র, ঠিক আছে? তাহলে কোন তলে ঘর্ষণ বল বের করতে হবে, তাহলে ঘর্ষণ বলের মূল সূত্র হচ্ছে এফ ইকুয়াল টু মিউ ইন্টু আর। এবার আর সমান সমান কত তোমাকে যদি আমি এই চিত্রের জন্য দেখাই, সব সময় হয়তো এটা হবে না, কিন্তু এই চিত্রের জন্য যদি দেখাই, ধরো এই যে বস্তুটা, এই বস্তু দেখো উপরের দিকে কোনো গতি নেই, নিচের দিকে কোনো গতি নেই, তাহলে আমরা তো এই কথাটা বলতে পারি যে আর আর এম জি এরা পরস্পর সমান, ঠিক আছে? আর এবং এম জি এরা পরস্পর কি, এরা পরস্পর হচ্ছে সমান। তাহলে আর সমান সমান এম জি, আর সমান সমান এম জি, বস্তু না চলে গেছে উপরে, না বস্তু মাটিতে ঢুকে গেছে, তাহলে আর এবং এম জি এরা পরস্পর সমান। তাহলে এরা যদি পরস্পর সমান থাকে, তাহলে আর এর জায়গায় দেখো এই ক্ষেত্রে একমাত্র এই চিত্রের জন্য, এই ক্ষেত্রে কিন্তু আমরা এটা লিখতে পারি যে এফ ইকুয়াল টু মিউ ইন্টু আর এর জায়গায় এম জি। ওকে, তাহলে এইবার তুমি বলো তো এই বস্তুটার উপর ঘর্ষণ বল বেশি হবে কি হইলে? যদি এই তল অনেক বেশি অমসৃণ হয় তাহলে ঘর্ষণ বল বেশি। কেন? এই যে মিউ, এই মিউ নির্ধারণ করে রাস্তার অমসৃণতা, মিউ নির্ধারণ করে রাস্তার অমসৃণতা। যে তল যত বেশি অমসৃণ সেই তলে তত বেশি ঘর্ষণ, সেই তলের ঘর্ষণ গুণাঙ্ক তত বেশি, ঠিক আছে? যে তল যত বেশি অমসৃণ সেই তলের ঘর্ষণ গুণাঙ্ক তত, ঘর্ষণ গুণাঙ্ক মিউ এর মানও তত, সেই তলে ফ্রিকশন ফোর্সও তত বেশি। তাহলে মনে করো দুটো তল আছে, সাপোজ দুইটা তল আছে, ঠিক আছে? তো একটা তলে মিউ হচ্ছে 0.2 আর একটা তলে মিউ হচ্ছে 0.1। বলো এই দুটো তলের মধ্যে কোন তলটা বেশি অমসৃণ? কোনো একটা বস্তুকে আমি দুই তলে নিয়েই গতিশীল করার ট্রাই করলাম, কোন তলে ফ্রিকশন ফোর্স বেশি কাজ করবে? প্রথম ক্ষেত্রে ফ্রিকশন ফোর্স বেশি কাজ করবে, যে ঘর্ষণ গুণাঙ্ক যত বেশি ঘর্ষণ তত বেশি। তাহলে এইখানে ঘর্ষণ বেশি হবে, তুলনামূলকভাবে এইখানে ঘর্ষণ কম হবে, এখানে ঘর্ষণ কম হবে। ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা, আসো এই যে এখানে দেখো এফ ইকুয়াল টু মিউ এম জি, তাহলে মিউ এর মান যত বেশি হবে এফ এর মান তত বেশি হবে, এফ এর সাথে মিউ এর সম্পর্ক সমানুপাতিক। তাহলে এই মিউ নির্ধারণ করে রাস্তার অমসৃণতা, রাস্তার অমসৃণতা বা তলের সংস্পর্শ তলের অমসৃণতা নির্ধারণ করে, বুঝলাম? যেমন মনে করো একটা মাটির রাস্তা,
তো স্বাভাবিক অবস্থায় মাটির রাস্তায় ফ্রিকশন হচ্ছে ধরো 0.2। এবার ধরো বৃষ্টি হয়েছে, তো তুমি বলো তো বৃষ্টি হইলে ফ্রিকশন ফোর্সটা কম হবে না বেশি হবে? বৃষ্টি হলে দেখবা অনেক সময় তুমি হাঁটতে গিয়ে পিছল খেয়ে পড়ে যাবা, ঠিক আছে? অনেক সময় মনে করো যে টাকি মাছ, শোল মাছ ধরে ফেলবা। তো কেন কেন পিছলাই পড়ে গেলা কেন? কারণ বৃষ্টি হয়ে রাস্তা বেশি মসৃণ হয়ে গেছে, স্যাঁতসেঁতে হয়ে গেছে, তাহলে তখন ফ্রিকশন অনেক কমে গেছে, ঠিক আছে? তাহলে স্বাভাবিক অবস্থায় ফ্রিকশন ছিল ধরো 0.2, শুকনো অবস্থায়, ড্রাই অবস্থায়। তাহলে যখন বৃষ্টি হয়েছে তখন ফ্রিকশন কমে গেছে, ফ্রিকশন হয়ে গেছে ধরো 0.1, মানে ফ্রিকশন কোএফিসিয়েন্ট হয়ে গেছে 0.1। কি ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে রাস্তার অমসৃণতা নির্ধারণ করে, যে রাস্তা যত বেশি অমসৃণ, যে সংস্পর্শতল যত বেশি অমসৃণ, মিউ এর মান তত বেশি। এইবার ফ্রিকশন ফোর্স কিন্তু আরো একটা বস্তুর উপর এখানে, আরো একটা বিষয়ের উপর এখানে ডিপেন্ড করে, যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আর একটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে এম এর উপর। সেটা কিসের উপর? সেটা নির্ভর করে এম এর উপর। যে বস্তুর ভর যত বেশি তার উপর ফ্রিকশন তত বেশি। তাহলে ভারী বস্তুর, ভারী ধরো দুইটা বস্তু আছে আমার কাছে, একটা বস্তু ভারী, আমি একই তলে রাখছি, ধরো আমার বাসার এই যে মেঝে, এই মেঝেতে আমি দুইটা বস্তু রাখছি, একটা 10 কেজি ভরের ব্লক রাখছি, আর একটা মনে করো 50 কেজি ভরের একটা আলমারি রাখছি বা একটা ব্লক রাখছি, কাঠের ব্লক রাখছি। তাহলে এই দুইটার উপরেই কিন্তু আমি যখন ধাক্কা দিব ফ্রিকশন ফোর্স কাজ করবে। কোনটার উপর বেশি ফ্রিকশন ফোর্স কাজ করবে? যেটা ভারী তার উপর ফ্রিকশন ফোর্সটা বেশি কাজ করবে। ক্লিয়ার? তাহলে এবার আসো, তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। আমরা কিন্তু ঘর্ষণ বলের সূত্র পেয়ে গেছি। তাহলে ঘর্ষণ বলের মূল সূত্র কি? ঘর্ষণ বলের মূল সূত্র হচ্ছে F = μ × r। এটা হচ্ছে ঘর্ষণ বলের মূল সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে ঘর্ষণ বলের মূল সূত্র। তাহলে ঘর্ষণ বলের সূত্রটা আমরা পেয়ে গেছি। এইবার একটা প্রশ্নের উত্তর দাও। নিচের কোন বস্তু বা সংস্পর্শ তলে ফ্রিকশন বেশি? সংস্পর্শ তলে ঘর্ষণ বেশি হবে। এই প্রশ্নের উত্তর দিবা। ধরো এই হচ্ছে একটা সারফেস, এটা হচ্ছে একটা সারফেস, তল। এই তলের উপর আমি দুইটা বস্তু রাখছি। এই তলে এখানে একটা ব্লক রাখছি, একটা ব্লককে রাখছি, আর এখানে মনে করো একটা ম্যাট্রিক্স, ওই যে বিছানোর উপর দেওয়ার জন্য যে ম্যাট্রিক্স আছে না, সেরকম একটা ম্যাট্রিক্স রাখছি, ফোম দিয়ে তৈরি করা। ধরো এটা ফোম দিয়ে তৈরি করা। দুটোকেই তুমি ধরো তোমার বাসার যে মেঝে, সেই মেঝেতে তুমি রাখছো দুইটাকেই। তো এবার এইটার ভর, এই যে বস্তুটা, এটার ভর হচ্ছে 15 কেজি, আর এইটার ভর হচ্ছে 10 কেজি। আচ্ছা, আর একটু কমাই দিই, ধরো 6 কেজি এটার ভর। এটা 15 কেজি আর এটা ফোম দিয়ে তৈরি, এটার ভর ধরো তারপরও 6 কেজি। ধরো এর মধ্যে কিছু তুলা টুলা আছে, তো এটার ভর হচ্ছে 6 কেজি, ঠিক আছে? এবার বলো কার উপর ফ্রিকশন বেশি? কার উপর ফ্রিকশন? একটু বুঝে বলো, ভালো করে বুঝে বলো। কোনটার সারফেস বেশি? সারফেস, তল বেশি কোনটার? এইটার সারফেস বেশি, ঠিক আছে? তাহলে সারফেস বেশি হলে বেশি অংশ জুড়ে তলের সাথে আসে, তাহলে কোনটার উপর ফ্রিকশন বেশি কাজ করবে বলো? কোনটার উপর ফ্রিকশন বেশি কাজ করবে? 6 কেজির না 15 কেজির? বুঝে বলবা। 6 কেজির উপর ফ্রিকশন বেশি কাজ করবে। কথা কি বুঝছো? কেন? কারণ এই দুটোকে একই তলে রাখছি, দুটোকে আমি রাখছি কোথায়? একই তলে রাখছি, ঠিক আছে? একই তলে রাখছি। তাহলে দুটোকে একই তলে রাখছি, তাহলে যার বেশি তল মানে বেশি ঘর্ষণ, তাহলে যার বেশি তল, বেশি এরিয়া, সারফেস এরিয়া বেশি, তার উপর ফ্রিকশন কাজ করবে বেশি। কি ক্লিয়ার? বুঝছো না? বোঝো নাই? ভুল। এই যে যারা পর বলে গেছে 6 কেজি, সব ভুল। আসলে অ্যান্সার হচ্ছে 15 কেজি। 15 কেজির উপর ফ্রিকশন বেশি। তাহলে সুন্দর করে লিখো যে ঘর্ষণ বল, ঠিক আছে, ঘর্ষণ বল, কঠিন পদার্থের সংস্পর্শ তলে ঘর্ষণ বল, কঠিন পদার্থের সংস্পর্শ তলে ঘর্ষণ বল ক্ষেত্রফলের যে সংস্পর্শ তলের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, এর উপর নির্ভর করে না,
ঠিক আছে, এই এফ এর সাথে এর কোনো সম্পর্ক নেই, এর উপর সে নির্ভর করে না, এর কোনো সম্পর্ক নেই এর সাথে। তাহলে তুমি দেখো, হোক এটার সারফেস এরিয়া বেশি হোক আর এটার সারফেস এরিয়া কম হোক, ধরো তোমারে বললাম নাও দুটো এই মেঝের উপর দিয়ে ঠেলো, কি তাই না, কথা কি বুঝছো? তাহলে 15 কেজির উপর 15 কেজিকে ঠেলে গতিশীল করা কঠিন, কেন? ফ্রিকশন বেশি। আর 6 কেজিকে ঠেলে গতিশীল করা সহজ, কারণ ফ্রিকশনটা কম। তো এইবার আসো ভাই, ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে এর উপর নির্ভর করে না, হইতে পারে এর সারফেস এরিয়াটা বেশি, সংস্পর্শ তল বেশি হোক, তো তল বেশি এর উপর ফ্রিকশন ডিপেন্ড করে। তুমি ফ্রিকশনের যে সূত্র দেখলা, এফ ইকুয়াল টু মূল সূত্র হচ্ছে মিউ ইন্টু আর, তো এখানে এ কোথায়? হোক এর সারফেস এরিয়াটা কম, এর সারফেস এরিয়া বেশি হোক, কিন্তু এই ফ্রিকশন ফোর্স তো সারফেস এরিয়ার উপর ডিপেন্ডই করে না। তাহলে কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করে দেখো, এর ওজন কাজ করতেছে নিচের দিকে mg, তাহলে অবিলম্বিক প্রতিক্রিয়া কাজ করবে তলের লম্ব বরাবর উপরের দিকে, অবিলম্বিক প্রতিক্রিয়া r। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে অবিলম্বিক প্রতিক্রিয়া r অন, আর এর ওজনের ক্ষেত্রে এটা হচ্ছে m অন g। আর এর ক্ষেত্রে চিন্তা করো, এর ক্ষেত্রে ওজন কাজ করছে নিচের দিকে, তো নিচের দিকে ওজন কত? m2g, আর তলের অবিলম্বিক প্রতিক্রিয়া উপরের দিকে, দ্যাট ইজ r2। তাহলে তুমি এবার আমারে বলো, এইখানে এই দুইটার মধ্যে কোন ভরটা বেশি? এম অন, আমরা কি জানি? আমরা জানি আর সমান সমান mg, তাই না? আসলেই তো বস্তুকে ঠেলে তুমি এদিকে গতিশীল করবা, নয়তো এদিকে গতিশীল করবা। এদিকে গতিশীল করলে এদিকে ফ্রিকশন ফোর্স কাজ করবে, এদিকে গতিশীল করার ট্রাই করলে এদিকে ফ্রিকশন ফোর্স কাজ করবে। তাহলে ফ্রিকশন ফোর্স তুমি যেদিকে গতিশীল করতে চাইবা তার বিপরীতে ফ্রিকশন কাজ করবে। উপরে বা নিচে তো বস্তু দৌড় দিবে না, উপরে উঠে যাবে না, নিচেও চলে যাবে না। তাহলে আর সমান সমান তো mg, আর সমান সমান mg, তাহলে আর অন সমান সমান m অন g, আর r2 সমান সমান m2g। কথা বোঝা গেল? এবার এখানে সূত্র বসাও, তাহলে অতএব f ইকুয়াল টু মিউ আর মানে mg। তো ধরে নিলাম যে এই দুইটা এই যে এর আর এই যে তল, নিচের যে তলটা, এদের যে মানে কন্টাক্ট সারফেস যেটা, সেইখানে ফ্রিকশন মানে ফ্রিকশন কোএফিসিয়েন্ট যা এটার আর এর কন্টাক্ট সারফেস যেটা, এদেরও ফ্রিকশন কোএফিসিয়েন্ট সেম। তাহলে ফ্রিকশন কোএফিসিয়েন্ট যদি সেম হয়, মিউ যদি সেম হয়, মিউ সেম থাকলে ফ্রিকশন ফোর্স এফ এটা এম এর সমানুপাতিক। বুঝলা? এটা এম এর সমানুপাতিক। তাহলে সংস্পর্শ তলের ক্ষেত্রফলের উপর ফ্রিকশন ফোর্স নির্ভর করে না, তাহলে ভরের উপর নির্ভর করে। যেটার ভর বেশি সে বেশি ভারী, তার উপর ফ্রিকশন ফোর্স বেশি, এই কারণে গতিশীল করা কঠিন। ওকে, কি ক্লিয়ার? বুঝতে পারছো ভাইয়া? প্যারাচুর ক্ষেত্রে কি হবে বুঝলাম না, ওই ক্ষেত্রে ফ্রিকশন এরিয়ার উপর নির্ভর করে কিনা? দাদা ম্যাট্রিক্স এর ঘর্ষণ তো বেশি, কেন ম্যাট্রিক্সের ঘর্ষণ বেশি? কে তোমারে বললো ম্যাট্রিক্সের ঘর্ষণ বেশি? বলো, কে তোমারে বললো যে এটার ঘর্ষণ বেশি? এটা ফোম দিয়ে তৈরি, তুমি নিজে ঠেলো এটারে। তুমি একটা কাজ করো, তোমার বিছানায় যে তোষক বা ম্যাট্রিক্স আছে সেটা মেঝেতে ফেলবা, আর তোমার বাসায় কোনো ভারী আলমারি থাকলে দুইটা পাশাপাশি রাখবা, এবার দুই হাত দিয়ে ঠেলা শুরু করবা। কোনটাকে ঠেলে গতিশীল করতে পারবা? বলো, এটা কমন সেন্স খাটাও। কোনটাকে ঠেলে গতিশীল করা সহজ হবে? কোনটাকে ঠেলে গতিশীল করা সহজ হবে? যেটা ভর কম সেটাকে গতিশীল করা সহজ হবে। তাহলে ভরের সাথে ফ্রিকশনের সম্পর্ক, ক্ষেত্রফলের সাথে সম্পর্ক না। ঠিক আছে, তাহলে যেটার ভর বেশি তার উপর ফ্রিকশন বেশি। এইবার শোনো, ফ্রিকশন কি ক্ষেত্রফলের উপর নির্ভর করে না? করে। কঠিন পদার্থের সংস্পর্শ তলে ফ্রিকশন ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। তাহলে কোথায় করে? প্রবাহীর ক্ষেত্রে করে, তরল পদার্থের ক্ষেত্রে করে। তরল পদার্থ বা বায়বীয় পদার্থ বা প্রবাহী পদার্থ আর কি, এর ক্ষেত্রে ফ্রিকশন ফোর্স কিন্তু তলের উপর নির্ভর করে। সেই ক্ষেত্রে সান্দ্রতার সূত্রে, সান্দ্র বল এফ এর সূত্রে কিন্তু এই যে ইটা এ এরকম আছে, ইটা এ ডিভি ডিওয়াই, এটা আছে ডিভি ডিওয়াই। তো ইটা কি বুঝতে হবে না, ডিভি ডিওয়াই কি বুঝতে হবে না, এই যে ফ্রিকশন ফোর্স বা সান্দ্র বল এটা কিন্তু এর উপর নির্ভর করে। এটা আমরা পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারে গিয়ে দেখবো, এখন তোমার এগুলো জানতে হবে না। ঠিক আছে, ক্লিয়ার? প্যারাশুটের ক্ষেত্রে প্যারাশুটে কোনো ফ্রিকশন কাজ করে না। প্যারাশুটে যেটা কাজ করে সেটা হচ্ছে বাতাসের বাধা বল, সেখানে বলতে পারো বাতাসের ফ্রিকশন কাজ করে। ঠিক আছে, ওটা প্রবাহীর ফ্রিকশন। ঠিক আছে, ওটা প্রবাহীর ফ্রিকশন কাজ করে। তো বললামই তো, বাতাস তরল এগুলা কি প্রবাহী। আমি এখানে সুন্দর করে একটা কথা লিখছি, কঠিন পদার্থের সংস্পর্শ তল। বুঝতে হবে কেন লিখছি এটা, তাই না? কঠিন পদার্থের সংস্পর্শ তল। ক্লিয়ার? কথা বুঝছো? ওকে, তাহলে আমরা বুঝলাম যে ক্ষেত্রফলের উপর কঠিন পদার্থের ক্ষেত্রে ফ্রিকশন নির্ভরশীল না। এইবার আর একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ঘর্ষণ কোণ, ফ্রিকশন অ্যাঙ্গেল।
ঘর্ষণ কোণ, ঘর্ষণ কোণ বা ফ্রিকশন অ্যাঙ্গেল, ফ্রিকশন অ্যাঙ্গেল। ওকে, তো ঘর্ষণ কোণ কাকে বলে? ঘর্ষণ বল, বস্তুর উপর ক্রিয়ারত ঘর্ষণ বল এবং অভিলম্বিক প্রতিক্রিয়ার লব্ধি, অভিলম্বিক প্রতিক্রিয়ার, অভিলম্বিক প্রতিক্রিয়ার লব্ধি ঘর্ষণ বলের সাথে যে কোণ তৈরি করে, ঘর্ষণ বলের সাথে যে কোণ তৈরি করে তাকে ফ্রিকশন অ্যাঙ্গেল বা ঘর্ষণ, তাকে ঘর্ষণ কোণ বলে, তাকে ফ্রিকশন অ্যাঙ্গেল বা ঘর্ষণ কোণ বলে। তাহলে দেখো এটা হচ্ছে তল, এই তলে এই যেটা হচ্ছে বস্তু ছিল, ব্লকটা রাখা ছিল, তাহলে আমি বল প্রয়োগ করে এটাকে গতিশীল করার চেষ্টা করলাম, এই বল প্রয়োগ করে গতিশীল করার চেষ্টা করলাম। এই বস্তুর ওজন কাজ করছে কোন দিকে? নিচের দিকে, দ্যাট ইজ mg। অভিলম্বিক প্রতিক্রিয়া কোন দিকে? উপরের দিকে, অভিলম্বিক প্রতিক্রিয়া r। তাহলে আমি এই দিক বরাবর গতিশীল করতে চাইতেছি, তাহলে এই দিক বরাবর গতি সৃষ্টি করতে চাইতেছি, তাহলে ফ্রিকশন ফোর্স কাজ করবে তার বিপরীত দিকে, এই যে ফ্রিকশন ফোর্স ছোট হাতের f। তাহলে উপরে কি বলা হয়েছে? ফ্রিকশন ফোর্স এবং অভিলম্বিক প্রতিক্রিয়ার, তো এইটা হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া আর এইটা হচ্ছে ফ্রিকশন ফোর্স, এই দুটোর লব্ধি, এইটা বা এইটা না কিন্তু, তাহলে ফ্রিকশন ফোর্স এবং অভিলম্বিক প্রতিক্রিয়া, এইটা আর এইটা, এই দুটোর লব্ধি অভিলম্বিক প্রতিক্রিয়ার সাথে যে কোণ তৈরি করে, সরি এই এই ঘর্ষণ বলের সাথে যে কোণ তৈরি করে, ঘর্ষণ বল, এটা ভুল লিখছি, অভিলম্বিক প্রতিক্রিয়ার সাথে হবে, এটা ভুল লিখে ফেলছি, হ্যাঁ তাই তো বলি, ঘর্ষণ বলের সাথে না, অভিলম্বিক প্রতিক্রিয়ার সাথে, সরি এটা হবে অভিলম্বিক প্রতিক্রিয়ার সাথে, নর্মাল রিয়াকশন, অভিলম্বিক প্রতিক্রিয়া, একটু ঠিক করো, বুঝলা, বয়স হয়ে গেলে যা হয় আর কি। অভিলম্বিক প্রতিক্রিয়ার সাথে, প্রতিক্রিয়ার সাথে যে কোণ তৈরি করে, তাহলে কোনটা কোনটা লব্ধি? ঘর্ষণ বল এবং অভিলম্বিক প্রতিক্রিয়ার লব্ধি। ওকে, তাহলে ঘর্ষণ বল এবং অভিলম্বিক প্রতিক্রিয়ার লব্ধি পাওয়া যাবে কিভাবে? এই দুটো নিয়ে একটা সামান্তরিক আঁকবো, সামান্তরিক আঁকলে ওই সামান্তরিকের যে কর্ণটা হবে সেই কর্ণটাই হবে এদের লব্ধি, এই যে কর্ণটা, এই কর্ণ বরাবরই থাকবে এদের লব্ধি। এই লব্ধি অভিলম্বিক প্রতিক্রিয়ার সাথে যে কোণ তৈরি করে, এই যে অভিলম্বিক প্রতিক্রিয়া তার সাথে ধরো থিটা কোণ তৈরি করলো, অভিলম্বিক প্রতিক্রিয়ার সাথে থিটা কোণ তৈরি করলো, এর কি, এর ট্যানজেন্টকে অভিলম্বিক প্রতিক্রিয়ার সাথে যে কোণ তৈরি করে, যে কোণ তৈরি করে তাকে তাকে ঘর্ষণ কোণ বলে, অভিলম্বিক প্রতিক্রিয়ার সাথে যে কোণ তৈরি করে তাকে ঘর্ষণ কোণ বলে। তাহলে অভিলম্বিক প্রতিক্রিয়ার সাথে কোন কোণ তৈরি করছে? থিটা, থিটা কোণ তৈরি করছে, থিটা, এটাই হচ্ছে আমার ঘর্ষণ কোণ, এটাই হচ্ছে ঘর্ষণ কোণ। তাহলে আরেকবার বলি আসো, তাহলে কোন একটা তলে এই হচ্ছে বস্তুটা আছে, এই বস্তুটার উপর আমি বল প্রয়োগ করলাম এফ, বস্তুর ওজন কাজ করছে নিচের দিকে, পৃথিবী তাকে টানছে, অভিলম্বিক প্রতিক্রিয়া উপরের দিকে, আর এই দিক বরাবর ফ্রিকশন কাজ করবে। তাহলে এই দুটোর যদি আমরা লব্ধি চিন্তা করি, এই দুটোর লব্ধি, এইগুলা বাদ, আমরা এই দুইটার যদি লব্ধি চিন্তা করি, যদি লব্ধি হিসাব করি, তাহলে এই দুইটার লব্ধি অভিলম্বিক প্রতিক্রিয়ার সাথে যে কোণ তৈরি করে ওটারই বলা হয় ফ্রিকশন অ্যাঙ্গেল বা ঘর্ষণ কোণ। তাহলে আমরা এই কোণটা বের করতে চাই, এই কোণের হিসাবটা করতে চাই, কেমনে? খুবই সহজ, যেভাবে আমরা কোণের হিসাব করি, এই যে এই কোণের ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু, দেখো দাগ দিলাম, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, পড়াইছি না তোমাদের? কোনটা কার সাথে? আর এর সাথে, তাহলে আর থাকবে নিচে নিচে সিঙ্গেল, বাকিটা কি? বাকিটা এফ, আর এফ আর আর এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, এফ আর আর এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, তাহলে বাকিটা এফ, উপরে তার সাইন 90, ট্যান যেভাবে লিখি ট্যান সাইন বাই কজ, তাহলে সাইন 90 আর নিচে হবে এফ কজ 90, কজ 90 0 আর সাইন 91, তাহলে অতএব ট্যান থিটা ইকুয়াল টু ভাই এফ ডিভাইডেড বাই আর। এটা নর্মালি এমনিই বোঝা যায়, এটা এমনি আমরা বুঝতে পারি। কিভাবে বুঝতে পারি? একটা ত্রিভুজ আঁকলেই তো হয়ে যায়, একটা ত্রিভুজ আঁকো, এই যে ত্রিভুজ, ত্রিভুজ যদি চিন্তা করি এই কোণটা থিটা, তো এটা যদি এফ হয়, এটা যদি এফ হয়, তাহলে এটাও তো এফ, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই আর, ট্যান থিটা ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই আর। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ, এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ। ওকে, এইবার দেখো এইখান থেকে আমরা ঘর্ষণ কোএফিসিয়েন্ট অর্থাৎ ঘর্ষণ গুণাঙ্ক এর কিন্তু আরেকটা সংজ্ঞা দিতে পারি, বলো তো পারি কিনা?
ঘর্ষণ কোএফিসিয়েন্টের আরেকটা সংজ্ঞা কিন্তু আমরা দিতে পারি, দেখো তো পারি কিনা। এই যে এফ ডিভাইডেড বাই আর, এটা মানেই তো মিউ। তাহলে ট্যান থেটা এটা ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই আর, এটা মানে কি ছিল দেখো তো, এফ ডিভাইডেড বাই আর মানে কি ছিল, মিউ। তাহলে এফ ডিভাইডেড বাই আর এর পরিবর্তে এখানে তো আমরা মিউ লিখতে পারি। তাহলে অতএব ট্যান থেটা ইকুয়াল টু মিউ। তাহলে এইবার দেখো আমরা এইখান থেকে ঘর্ষণ কোএফিসিয়েন্ট, ঘর্ষণ গুণাঙ্কের আর একটা সংজ্ঞা দিতে পারি, যে ঘর্ষণ কোণের ট্যানজেন্টকে, ঘর্ষণ কোণ থেটা, তাহলে ঘর্ষণ কোণের ট্যানজেন্টকে, ট্যানজেন্টকে ঘর্ষণ গুণাঙ্ক বলে, ঘর্ষণ গুণাঙ্ক বলে। বলো বুঝতে পারছো? দেখো মিল বুঝতে পারছো কিনা, কি ক্লিয়ার? একজন বলছে এটা খাই নাকি মাথায় দেয়, একটু পরে, আগে সবকিছু রেডি করি তারপরে খাই নাকি মাথায় দেয় তোমার বুঝাচ্ছি। আগের ম্যাথে দুইটাই যদি 15 কেজি হয় তাহলে ফ্রিকশন ফোর্স সেম হবে। আগের ম্যাথে একজন প্রশ্ন করছো ভাই আগের ম্যাথে দুটাই 15 কেজি হলে, তো চিন্তা করো, তুমি একটু নিজে চিন্তা করো না, যদি মিউ সেম থাকে, মিউ যদি সেম হয় আর এম যদি 15 কেজি হয় দুটার, তাহলে তুমি নিজেই বলো, আমাকে জিজ্ঞেস করার দরকার আছে ফ্রিকশন ফোর্স কি হবে? ফ্রিকশন ফোর্স সেম হবে, তাই না? ওকে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি সবকিছু রেডি করলাম। তাহলে আমি তোমার আরেকবার বলি কি কি রেডি করলাম। আমরা প্রথমে দেখলাম ঘর্ষণটার উৎপত্তি কোথায়। তো ঘর্ষণের উৎপত্তি দেখলাম যে দুটো বস্তুর যে কন্টাক্ট সারফেস, সংস্পর্শ তল, সেই সংস্পর্শ তল, এটাকে ইংরেজিতে বলা হয় কন্টাক্ট সারফেস, কন্টাক্ট সারফেস, ঠিক আছে, কন্টাক্ট সারফেস। তাহলে কন্টাক্ট সারফেসে ঘর্ষণের উৎপত্তি। তো ঘর্ষণের উৎপত্তি কিভাবে সেটা দেখলাম। তারপরে আমরা কোন একটা বস্তুর ঘর্ষণ গুণাঙ্কটা হিসাব করলাম, ঘর্ষণ গুণাঙ্ক কি, ঘর্ষণ বলের সূত্র কি, সেইটা আমরা দেখলাম। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে তলের অমসৃণতা, যে তল যত বেশি অমসৃণ সেই তলের ঘর্ষণ গুণাঙ্ক তত বেশি। এবার তারপরে আমরা জানলাম হচ্ছে ক্ষেত্রফলের উপর নির্ভর করে কি করে না, এটা নিয়ে অনেকের কনফিউশন, অনেকে ভাবে কি যত বেশি সংস্পর্শ তল ফ্রিকশন মনে হয় তত বেশি, মিথ্যা কথা। যত বেশি সংস্পর্শ তল ফ্রিকশন তত বেশি না। ধরো একটা বিছানার চাদর তুমি মেঝের উপর পাতে রাখছো, তাহলে বিছানার চাদর বেশি এলাকা জুড়ে আছে, ওই বিছানার চাদরটাকে যদি মনে করো একটা পিচ্ছি একটা পোলা ধরো টান দিয়ে নিয়ে গেল, তাহলে খুব সহজে সরাই ফেলতে পারলো। তাহলে বেশি সারফেস জুড়ে আছে, তার উপর ফ্রিকশন বেশি হইলে টান দিয়ে গতিশীল করা গেল, খুবই সহজে গতিশীল করা গেল কিভাবে? তাহলে ওর উপর ফ্রিকশন ফোর্স বেশি না। কিন্তু তুমি মনে করো ছোট্ট একটা তলের ক্ষেত্রফল কম, তো একটা বস্তু রাখছো কিন্তু অনেক বেশি ভার, অনেক বেশি ভর, তাহলে সেই ক্ষেত্রে তার উপর ফ্রিকশন কাজ করবে বেশি। তাহলে ফ্রিকশনটা নির্ভর করে দুইটা জিনিসের উপর। একটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, যে তল যত বেশি অমসৃণ সেই তলের ফ্রিকশন ফোর্স বেশি, আর একটা হচ্ছে ভরের উপর নির্ভর করে, আর জি তো কনস্ট্যান্ট, তাহলে ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, সেইটা আমরা দেখলাম। আর তারপর আমরা ঘর্ষণ কোণটা নিয়ে আলোচনা করলাম, এবং তারপরে লাস্টে পাইলাম ঘর্ষণ কোণের সাথে ঘর্ষণ গুণাঙ্কের একটা সম্পর্ক। তাহলে আমরা মোটামুটি সূত্র রেডি করে রাখলাম। এইবার আসুন, দুই ধরনের ঘর্ষণ বল, স্থিতি ঘর্ষণ আর চল ঘর্ষণ। তাহলে খুব সুন্দর করে এবার এই দুই ধরনের ঘর্ষণ বল নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তাহলে প্রথমে আসো স্থিতি ঘর্ষণ, এইবার সব ফিল করতে হবে। স্থিতি ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন। দুইটি বস্তুর কন্ট্যাক্ট সারফেসে, কন্ট্যাক্ট সারফেস মানে সংস্পর্শ তলে, কন্ট্যাক্ট সারফেসে বল প্রয়োগ করেও, বল প্রয়োগ করেও তুমি বস্তুকে গতিশীল করতে পারলা না, বস্তুকে গতিশীল করতে পারলে না। তাহলে গতিশীল করতে পারলে না মানে আপেক্ষিক কোনো গতি নেই, আপেক্ষিক গতি শূন্য, আপেক্ষিক গতি শূন্য। তাহলে যতক্ষণ আপেক্ষিক গতি রিলেটিভ ভেলোসিটি যতক্ষণ শূন্য থাকবে ততক্ষণ ওই বস্তুর উপর তলের যে ঘর্ষণ বলটা কাজ করবে, ততক্ষণ বস্তুর উপর তোমার প্রযুক্ত বলের বিপরীতে, প্রযুক্ত বলের বিপরীতে ক্রিয়ারত ঘর্ষণ বলটা স্থিতি ঘর্ষণ বল, ক্রিয়ারত
ঘর্ষণ বলই স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ। আর বস্তু যদি চলতে শুরু করে তাহলে এটা হচ্ছে গতীয় ঘর্ষণ। বস্তু যদি চলতে শুরু করে তাহলে এটা হচ্ছে গতীয় ঘর্ষণ। তাহলে তুমি বল প্রয়োগ করলা, গতিশীল করতে পারো না, স্থির আছে বস্তু। তাহলে যতক্ষণ স্থির থাকবে ততক্ষণ কোনো আপেক্ষিক গতি থাকবে না। কন্টাক্ট সারফেসে এক তলের সাপেক্ষে অন্য তলের কোনো আপেক্ষিক গতি থাকবে না। তাহলে ততক্ষণ ওই বস্তুর উপর যে ফ্রিকশন ফোর্সটা, গতির বিপরীতে যে তলে যে ফ্রিকশন ফোর্সটা কাজ করবে সেটাই হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। তাহলে দেখো, এই হচ্ছে তল, এই তলের উপর এই হচ্ছে বস্তুটা। তো এই বস্তুকে তুমি বল প্রয়োগ করলা, কিন্তু করে গতিশীল করতে পারো নাই, বস্তু স্থির আছে। তাহলে এর উপর স্থির থাকলে কয়টা বল কাজ করছে? তুমি এইদিকে ঠেলছো, তাহলে বিপরীত দিকে ফ্রিকশন কাজ করছে, ফ্রিকশন। আর কোনো বল আছে? হ্যাঁ আছে। এই যে আমরা একটু আগে দেখলাম, আলোচনা করলাম যে বস্তুকে পৃথিবী টানতেছে ওজন বলে নিচের দিকে, আর যেহেতু একটা তলে আছে তাহলে তলের একটা অভিলম্বিক প্রতিক্রিয়া থাকবে যেটা থাকবে উপরের দিকে। তাহলে এই 4টা বল কাজ করতেছে। তাহলে কোনো ধরনের কোনো আপেক্ষিক গতি নেই। তাহলে কোনো ধরনের কোনো আপেক্ষিক গতি যদি না থাকে তাহলে আর সমান সমান mg। ঠিক আছে, এবার বলো এই এফ বড় না এই এফ বড়? ঘর্ষণ বল বড় নাকি প্রযুক্ত বল বড়? এটা প্রযুক্ত বল। ঠিক আছে, গতি সৃষ্টি করার জন্য এই বল প্রয়োগ করছিলা, কিন্তু বস্তুটা এত ভারী বা এই তলে ফ্রিকশন এত বেশি যে তুমি বস্তুটাকে গতিশীল করতে পারো না। তাহলে এটা হচ্ছে ঘর্ষণ বল, তাহলে ঘর্ষণ বল আর প্রযুক্ত বল এই দুইটা পরস্পর কি হবে? এই দুইটা পরস্পর সমান হবে। ঠিক আছে, এই দুইটা পরস্পর সমান হবে। কি ক্লিয়ার? তাহলে ঘর্ষণ বল এবং তোমার প্রযুক্ত বল এই দুইটা পরস্পর সমান। তাহলে এই হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণের সূত্র। এটা হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে সূত্র। স্থিতি ঘর্ষণ। কি ক্লিয়ার? এইবার আসো গতীয় ঘর্ষণ। ঠিক আছে, এবার আসো গতীয় ঘর্ষণ বা চলঘর্ষণ। কাইনেটিক ফ্রিকশন। এবার আপেক্ষিক গতি থাকবে। এই হচ্ছে তল, এই তলে ধরো এই ব্লকটাকে আমরা গতিশীল করতে চাই, এই ব্লকটাকে। তাহলে ব্লকের উপর বল প্রয়োগ করলাম, এদিক বরাবর ব্লকটার উপর বল প্রয়োগ করলাম। তাহলে এফ প্রযুক্ত বল। ঠিক আছে, নিচের দিকে ওজন mg। যেহেতু তলে আছে, তলের একটা অভিলম্বিক প্রতিক্রিয়া কাজ করবেই, অবশ্যই করতে হবে। তাহলে এবার দেখো, তুমি এই বস্তুটাকে এই দিক বরাবর ঠেলে তুমি গতিশীল করে নিয়ে গেছো। ঘর্ষণ বল কি কাজ করে নাই? অবশ্যই কাজ করছে। এই তল তো অমসৃণ তল না, মানে মসৃণ তল না, অমসৃণ তল। তাহলে অমসৃণ তল হলে অবশ্যই এই তলে ফ্রিকশন ফোর্স কাজ করছে। কোন দিকে? এই যে বিপরীত দিকে। তাহলে বিপরীত দিকে এই যে ফ্রিকশন ফোর্সটা কাজ করতেছে এইটা হচ্ছে গতীয় ঘর্ষণ। এইবার শোনো, বোর্ডে তাকাও। আগে আমরা ফ্রিকশন ফোর্সকে শুধু এফ দিয়ে লিখছিলাম না, শুধু এফ। তা আমার তো বুঝাইতে হবে, এটা স্থিতি ঘর্ষণ, বুঝাইতে হবে না? এই কারণে আমরা এটাকে লিখবো এফএস, অর্থাৎ স্ট্যাটিক ফ্রিকশন। কি ক্লিয়ার? স্ট্যাটিক ফ্রিকশন এফএস। তাহলে এইখানে ভাই এটা এফএস। ওকে, এইবার আসো, এইটা হচ্ছে আমার প্রযুক্ত বল। এবার প্রযুক্ত বল বেশি, অবশ্যই প্রযুক্ত বল বেশি। ঘর্ষণ তার বেশি হইতে পারে না, একটু কমন সেন্স খাটা বল। ঘর্ষণ বল কি বেশি হইতে পারে? তাহলে প্রযুক্ত বলটা আমার বেশি, আর এই যে ঘর্ষণ বলটা এটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, দ্যাট ইজ এফ কে। এই এফ কে এর মানটা এবার কম। তাহলে এইবার চিন্তা করো, এই একটা বস্তু, এদিকে 10 নিউটন বল আর এদিকে 2 নিউটন বল। বলো কোনটা বেশি? 10 বেশি না 2 বেশি? 10 বেশি। তাহলে এই বস্তু যেদিকে বেশি ওই দিক বরাবর একটা ত্বরণ নিয়ে গতিশীল থাকবে না? কেন? কারণ ওই দিক বরাবর তার লব্ধি বল থাকবে। সেই লব্ধি বলটা কত? লব্ধি বলের মানটা কত? এটা 10 আর এটা 2। তাহলে এই দিক বরাবর ক্রিয়ারত লব্ধি বল কত? 8 নিউটন, তাই না? তাহলে 8 নিউটন লব্ধি বল সে এবার পাবে। ওই লব্ধি বলে বস্তু কি থেমে থাকবে? বল প্রযুক্ত হলে কি হয়? ত্বরণ সৃষ্টি হয়। তাহলে স্থির অবস্থায় বস্তু ছিল ধরো, তাহলে ত্বরণ সৃষ্টি হবে, অর্থাৎ গতি বৃদ্ধি পাবে। তাহলে বস্তু চলতেছে, গতিশীল, এই কারণে চলঘর্ষণ বা কাইনেটিক ফ্রিকশন বা গতীয় ঘর্ষণ। ঠিক আছে, নামটা বোঝা গেছে? তাহলে এইবার আমরা তাহলে সূত্রটা কি লিখবো? বস্তু উপরে গেল না নিচে গেল? বলো, বস্তু উপরে গেল না নিচে গেল? ধরো এটা উলম্ব অক্ষ ওয়াই অক্ষ আর এটা অনুভূমিক অক্ষ, দ্যাট ইজ এক্স অক্ষ। তাহলে ওয়াই অক্ষ বরাবর কোনো গতি আছে? বল, ওয়াই অক্ষ বরাবর, উলম্ব অক্ষ বরাবর কোনো গতি আছে না? তাহলে উপরেরটা বড় না নিচেরটা বড়?
দুটোই সমান সমান, না উপরে উঠে গেছে না মাটির মধ্যে ঢুকে গেছে, তাহলে আর সমান সমান ভাইয়া mg। বাট এক্স অক্ষ বরাবর এবার দুইটা সমান না, এক্স অক্ষ বরাবর এবার কিন্তু দুটো সমান না। এক্স অক্ষ বরাবর অবশ্যই এটা বেশি এটা কম, তাহলে এটা যেহেতু বেশি তাহলে লব্ধি বল থাকবে এদিকে, এইদিকেই ত্বরণ সৃষ্টি হবে। তাহলে ওই যে নিউটনের সূত্র সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, তাহলে এইটা মাইনাস এইটা, এই যে বলের ভেক্টর সাম লব্ধি, বলের লব্ধি এইটা মাইনাস এইটা ইকুয়াল টু হবে এম এ। এই যে এ ত্বরণ নিয়ে বস্তু গতিশীল থাকবে। এবার যদি বস্তু স্থির হয়, সরি বস্তু যদি মানে গতিশীল হলে দুইভাবে গতিশীল হইতে পারে, একটা হচ্ছে ত্বরণ নিয়ে আর একটা হচ্ছে সমবেগে। যদি বস্তু সমবেগে গতিশীল হয় তাহলে ভাই এ হবে শূন্য, সমবেগে গতিশীল। তো সমবেগে গতিশীল হতে পারে না, গতিশীল কয়ভাবে থাকতে পারে? দুইভাবে, তাহলে সমবেগে গতিশীল হলে এ হবে শূন্য। আর যদি ত্বরণ নিয়ে গতিশীল হয়, ত্বরণ নিয়ে যদি বস্তু গতিশীল হয় তাহলে এর মান আর সেই ক্ষেত্রে শূন্য হবে না, এর মান কিছু একটা হবে। এই হচ্ছে আমাদের গতীয় ঘর্ষণ, বুঝতে পারছো? এইটা হচ্ছে আমাদের গতীয় ঘর্ষণ বল। কি ক্লিয়ার? তাহলে এইবার তুমি আমার একটা কথা বলবা, আসো। এই যে এই একটা তল, এই তলে একটা বস্তু আছে, ভালো করে বুঝবা এবার। এই তলে একটা বস্তু আছে, এই তলের যে ঘর্ষণ গুণাঙ্কটা, এই তলের এই কন্টাক্ট সারফেসের যে ফ্রিকশন কোএফিসিয়েন্ট দ্যাট ইজ মিউ ইকুয়াল টু 0.1। এই যে বস্তুটা, এই বস্তুটার ভর এম, এটা 10 কেজি, এবং আলোচনার সুবিধার জন্য আমরা জি এর মান ধরে নিলাম 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা ধরে নিলাম, ঠিক আছে? এগুলা গিভেন, এগুলো সব গিভেন। জি এর মান 10 ধরে নিলাম, কোনো সমস্যা আছে? 9.8 হিসাব করতে গেলে একটু ক্যালকুলেটর লাগবে, তো ক্যালকুলেটর ছাড়া যদি হিসাব করতে চাই তাহলে 10 ধরে নিলাম আর কি। ওকে, তাহলে এবার আসো, এই হচ্ছে বস্তুটা আর এইটা হচ্ছে সংস্পর্শ তল। তোমরা এখন কোনো প্রশ্ন করো না, এত বড় বড় প্রশ্ন করলে আমি ওগুলো পড়তে পারতেছি না, তাহলে তোমরা প্রশ্ন পরে করিও, যত প্রশ্ন থাকে পরে করিও, আগে শোনো। এত বড় বড় এই যে কমেন্টগুলো লিখতেছো, এটা লিখতে গিয়ে তুমি তো কন্টেন্ট মিস করে ফেলতেছো, তাই না? বুঝতে পারছো? নিজের পায়ে নিজে কুড়াল মালা বোঝো। ধরো সাপোজ তুমি মানে একটু প্রভাবটা টের পাও, কল্পনা করো, ধরো একটা কুড়াল নিছো, কুড়াল নিয়ে নিজের পায়ে দিলে একটা কোপ, বলো তো তোমার কত যন্ত্রণা হবে, কত ব্যথা হবে, হবে না? তো তুমি এখন এই যে এত বড় বড় কমেন্ট লিখতেছো এই লেকচার শোনা বাদ দিয়ে, তাহলে তুমি আসলে কি করতেছো? কন্টেন্ট মিস করে ফেলতেছো। আমার ছোট্ট ছোট্ট কথাগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে তুমি নিজের পায়ে নিজে কুড়াল দিচ্ছ কিন্তু, কারণ তুমি পরে ধরো যে এখন ক্লাস করে ফেললে পরে এসে তুমি আবার এই লেকচারটা প্রথম থেকে দেখবা না, তাই না? তাহলে কন্টেন্ট তোমার কিন্তু মিস হয়ে গেল, কথা কিন্তু মিস হয়ে গেল। এই কারণে আমি যা বলি একেবারে মনে করো যে হাঁ করে গিলবা, ঠিক আছে? তারপরে তোমার কোনো প্রশ্ন থাকলে লাস্টে আমি দেখবো, ঠিক আছে? তাহলে এখন আজারা কোনো কমেন্ট করো না, ঠিক আছে? আজারা কোনো কমেন্ট করো না। তাহলে জি এর মানটা আমরা 10 ধরলাম, 10 ধরে হিসাব নিকাশ খুব সহজে করতে পারবো। তাহলে এবার আসো, এই হচ্ছে বস্তুটা, এই বস্তুটাকে আমি বল প্রয়োগে এবার গতিশীল করতে চাই। তাহলে তুমি ভালো করে আমার কথা শোনো, এই বস্তুটাকে আমি বল প্রয়োগে গতিশীল করব। তা আমি মনে করো এখানে এই বস্তুটার উপর বল দিলাম 5 নিউটন, ঠিক আছে? বল দিলাম 5 নিউটন। তাহলে প্রশ্ন হচ্ছে এই যে 5 নিউটন আমি বল দিলাম, তাহলে এই তলে ঘর্ষণ বলটা কত? প্রশ্ন, এই তলে ঘর্ষণ বলটা কত? সেই ঘর্ষণ বলটা স্থিতি ঘর্ষণ নাকি চল ঘর্ষণ? আর বস্তুর গতি প্রকৃতি কেমন হবে? গতি প্রকৃতি কেমন হবে এটা আমাদের বলতে হবে, ঠিক আছে? ঘর্ষণ বলটা কেমন ঘর্ষণ বল কাজ করছে আর গতি প্রকৃতি কেমন হবে এইটা তুমি আমার বলবা। তাহলে আসো আমরা একটা কাজ করি, দেখি এই তলে ফ্রিকশন ফোর্সটা হিসাব করে ফেলি, ঘর্ষণ বলটা হিসাব করে ফেলি। তো নিচের দিকে তো এমজি, নিচের দিকে এমজি, উপরের দিকে অভিলম্বিক প্রতিক্রিয়া আর, এদিক বরাবর যদি আমি বল প্রয়োগে গতিশীল করতে চাই, এফ বল প্রয়োগে যদি এদিক বরাবর গতিশীল করতে চাই, তাহলে এই যে কন্টাক্ট সারফেস এই দিক বরাবর গতিশীল হইতে চাই, বিপরীত দিকে ফ্রিকশন কাজ করবে। তাহলে বিপরীত দিকে ফ্রিকশন কাজ করবে। এবার কোন ফ্রিকশন আমি জানি না, এই ফ্রিকশনটা যে কোন ফ্রিকশন এটা আমি জানি না। তাহলে বস্তু যদি স্থির থাকে তাহলে স্থিতি ঘর্ষণ, আর বস্তু যদি গতিশীল হয়ে যায় তাহলে সেটা গতীয় ঘর্ষণ। এবার আমি আপাতত জানতেছি না এটা কোন বল। তাহলে আমরা এই তলে ঘর্ষণ বলের যে সূত্রটা আমরা জানছি, সেই সূত্রটা দিয়ে আমরা একটু ঘর্ষণ বলের হিসাব নিকাশটা করি। তো তাহলে ঘর্ষণ বলের যে সূত্রটা আমরা পাইলাম এফ ইকুয়াল টু মিউ ইন্টু আর, সূত্র কিন্তু এটা পাইছিলাম। তাহলে মিউ এর মান বসাবো আর আর এর মান, আর ইকুয়াল টু তো এমজি, এই যে দেখো আর সমান সমান এমজি, মান বসাবো। তো মিউ এর মান 0.1, এম এর মান 10, জি এর মান 10, তাহলে ঘর্ষণ বলের মান 10 নিউটন। এই তলে ঘর্ষণ বলের মান কত আসলো? 10 নিউটন আসলো, ঠিক আছে? তুমি কত বল দিছো? 5 নিউটন। তুমি কত বল দিছো? 5 নিউটন। তাহলে এইবার বলো তো বস্তু কি গতিশীল হবে? বলো, বস্তু কি গতিশীল হবে? না, বস্তু গতিশীল হবে না। কারণ এই তলে তুমি বল দিচ্ছ 5 নিউটন, কিন্তু বিপরীত দিকে ফ্রিকশন, এই ফ্রিকশনটা কত? এই ফ্রিকশনটা 10 নিউটন। তুমি হিসাব করে বের করছো, দেখো 10 নিউটন। তাহলে তুমি 5 নিউটন বল দিছো, ফ্রিকশন এইদিকে 10 নিউটন, গতিশীল হবে? হবে না।
তাহলে বস্তু গতিশীল কোন দিকে হবে? কোন দিকে গতিশীল হবে? এদিকে গতিশীল হবে না। তাহলে বস্তু কোন দিকে গতিশীল হবে? বস্তুটা গতিশীল কোন দিকে গতিশীল হবে? বিপরীত দিকে গতিশীল হবে না? দেখো অনেকে কিন্তু বলবে বিপরীত দিকে গতিশীল হবে। কেন অনেকে বিপরীত দিকে কেন গতিশীল হবে বলবে? যে ভাই দেখেন এই বস্তুটাকে এইদিকে আমি ঠেলছি 5 নিউটন বল দিয়ে, আর এইদিকে ফ্রিকশন ফোর্স আপনি বের করছেন 10 নিউটন। আচ্ছা তাহলে এদিকে 10 আর এদিকে 5, তাহলে লব্ধি তো এইদিকে 5, লব্ধি এদিকে 5 নিউটন না? তাহলে এই দিক বরাবর গতিশীল হওয়ার কথা না? বলো না। এটাই হচ্ছে কাহিনী, যে এই দিক বরাবর ভাই গতিশীল হবে কিনা, উত্তর হচ্ছে না, এদিক বরাবর গতিশীল হবে না। তখন তোমার মনে হবে ভাই এটা কেমন কথা বললেন, এইদিকে 10 এদিকে 5, তা আপনি তো শিখাইছেন লব্ধি বল যেদিকে বেশি থাকবে সেদিকে গতিশীল হবে, নিউটনের সূত্র সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। এইবার শোনো, খুব মনোযোগ দিয়ে শোনো, খুব মনোযোগ। এই যে ঘর্ষণ বলের মানটা আমরা বের করছি, এইটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান। স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান। স্থিতি ঘর্ষণ বলের ফিক্সড মান মানে সবসময় একই মান পাওয়া যায় না। স্থিতি ঘর্ষণ বল তুমি বল প্রয়োগ করলে, যত তুমি বল প্রয়োগ করতে থাকবা স্থিতি ঘর্ষণ বলের মানটা তত বাড়তে থাকবে, বাড়তে 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 স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কত হইতে পারে, এইটা আমরা সেইটা বের করছি। তাহলে এটা স্থিতি ঘর্ষণের, এটা স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান, এটাকে বলা হয় স্থিতি ঘর্ষণের, এই সূত্র দিয়ে আমরা যেটা বের করি সেটা স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান, সীমান্তিক মান বা ম্যাক্সিমাম মান, সীমান্তিক মান, সীমান্তিক মান মানে ম্যাক্সিমাম মানটা আমরা বের করছি, যে এই তলে সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল কত সেইটা আমরা বের করছি 10 নিউটন। এইবার শোনো, তুমি যদি বস্তুটাকে ভালো করে শুনবা, তুমি যদি বস্তুটাকে এই দিক বরাবর 2 নিউটন বল দিয়ে টানো, তাহলে এই তলে এই দিক বরাবর বিপরীত দিকে ফ্রিকশন কাজ করবে 2 নিউটনই, ফ্রিকশন বল কাজ করবে 2 নিউটন, বস্তু গতিশীল হবে না। তুমি যদি এই দিক বরাবর বলের মান 3 নিউটন করো, তাহলে ফ্রিকশন ফোর্স বিপরীত দিকে থাকবে 3 নিউটন, বস্তু গতিশীল হবে না। বুঝলা? ফ্রিকশনের পকেটে আছে 10, তুমি যা দিবা ও সেইভাবে দেখাবে, ও পকেট থেকে সব একবারে বের করবে না। তুমি 2 নিউটন বল দিয়ে ঠেলা শুরু করলা, ও পকেট থেকে 2 নিউটন বিপরীত দিকে দিয়ে বস্তুটাকে স্থির রাখবে, তাহলে ফ্রিকশন বল কাজ করবে 2 নিউটন। তুমি 3 নিউটন দিলে ও দিবে 3 নিউটন, তুমি যখন 4 নিউটন দিবা ও দিবে 4 নিউটন, স্থির থাকবে। তাহলে তুমি যদি 4 নিউটন বল দাও এদিকে, এদিকে যে ঘর্ষণ বল, কেউ যদি জিজ্ঞেস করে আমি এদিকে 4 নিউটন বল দিলাম, ঘর্ষণ বল কত এদিকে, তুমি বলবা 4 নিউটন, কারণ সর্বোচ্চ মান 10। তারপরে তুমি এদিকে 5 নিউটন বল দিলা, তাহলে এদিক বরাবর বিপরীত দিকে ঘর্ষণ বল কত নিউটন, ঘর্ষণ বল ভাই 5 নিউটন, বস্তু গতিশীল হবে না। তাহলে আমরা তোমারে কি প্রশ্ন করছিলাম, দেখো তো এখানে প্রশ্নটা ভালো করে পড়ো তো, কি প্রশ্ন করছিলাম, ঘর্ষণ বল কত, তাহলে ঘর্ষণ বল এর অ্যান্সার, আসল অ্যান্সার ঘর্ষণ বল, এই ঘর্ষণ বল 5 নিউটন, 10 নিউটন, এটা স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান, এটা সর্বোচ্চ মান, সর্বোচ্চ। তাহলে তুমি যখন 5 নিউটন বল দিছো, বিপরীত দিকে ফ্রিকশন 5 নিউটন, বস্তু স্থির থাকবে। তাহলে বস্তুর গতি প্রকৃতি কেমন, গতি প্রকৃতি স্থির, বস্তু স্থির থাকবে। তাহলে ঘর্ষণটা কেমন ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ। ঠিক আছে, ক্লিয়ার? এইবার তুমি যখন দিলা, ধরো ভালো করে শোনো, তুমি যখন দিলা 6 নিউটন, তাহলে ফ্রিকশন ফোর্স 6 নিউটন, বস্তু তাও স্থির। তুমি যখন দিলা 7 নিউটন, 7 নিউটন, বস্তু দিবে ফ্রিকশন বল দিবে 7 নিউটন, স্থির। তুমি দিলা 8 নিউটন, আরো বাড়াইলা 8 নিউটন, তাও তুমি ঠেলে বস্তুটাকে গতিশীল করতে পারলা না, কারণ তখন ঘর্ষণ বল 8 নিউটন, স্থির। তুমি দিলা 9 নিউটন, ঘর্ষণ বল 9 নিউটন, স্থির। তুমি দিলা 10 নিউটন, শোনো ভালো করে, 10 নিউটন, বিপরীত দিকে ঘর্ষণ বল 10 নিউটন, বস্তু স্থির। এইবার তুমি দিলা 11 নিউটন, ওর পকেটে ছিল কত, পকেটে ছিল কত, পকেটে ছিল 10, হাইস্ট 10। তাহলে ও এবার বিপরীত দিকে ঘর্ষণ দেখাবে 10, কিন্তু তুমি কত দিছো, 11। তাহলে এই দিকে লব্ধি আছে 1, বস্তু আর স্থির থাকবে না, বস্তু এবার চলতে শুরু করবে, বস্তু হয়ে যাবে গতিশীল। তখন যে ঘর্ষণ বলটা কাজ করবে সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ। তাহলে 10 নিউটন দেওয়া পর্যন্ত স্থিতি ঘর্ষণ, ঠিক আছে? আর 10 নিউটনের পরে জাস্ট একটু বেশি দাও, একটু বেশি দাও, তাহলে তখন সেটা হয়ে যাবে গতীয় ঘর্ষণ। বুঝতে পারছো? তখন সেটা হয়ে যাবে গতীয় ঘর্ষণ। মনে করো একটা ভারী আলমারি আছে, একটা ভারী কাঠের বক্স বসানো আছে, ঠিক আছে? দেখবা অনেক সময় তুমি তোমার বাসার যদি ভারী কোনো আলমারি টালমারি থাকে, তুমি একটু ঠেলে গতিশীল করার চেষ্টা করো, দেখবা পারবা না। আর একটু বল দিবা, তাও পারবা না। আর একটু বেশি বল দিবা, তাও পারবা না। তারপরে 3 জন 4 জন মিলে ধাক্কা দিবা, দেখবা গতিশীল হয়ে গেছে। কেন? ওই যে 3 জন 4 জন মিলে ধাক্কা দিলে কি হয়ে গেছে, তখন অনেক বেশি বল প্রয়োগ করছো, স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ যে মানটা সেটার অতিক্রম করে ফেলছো, তখন বস্তু গতিশীল হয়ে চলতেছে। ঠিক ক্লিয়ার?
তাহলে যখন বস্তু গতিশীল থাকবে তখন ওইটা গতীয় ঘর্ষণ বল কাজ করবে। তাহলে এই ব্যাপারটা ভালো করে বুঝতে হবে যে ঘর্ষণ বোঝে, মানে ঘর্ষণ বোঝ যদি বুঝতে চাই তাহলে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। তাহলে এবার আসো আমরা এর জিনিসের একটা ছক আঁকবো, এই জিনিসের একটা সুন্দর করে ছক আঁকবো আমরা, ঠিক আছে? তাহলে আসো এই যে ঘটনা এতক্ষণ বললাম তারই একটা হিসাব নিকাশ করব আমরা ছকে। কোথায় আঁকবো? গ্রাফ আঁকতে হবে তো, একটা জায়গা হবে, হ্যাঁ হবে। উপরে আঁকি। এই বস্তু, বস্তুর উপর এই যে প্রযুক্ত বল এটা হচ্ছে এফ, নিচের দিকে mg, উপরের দিকে অভিলম্বিক প্রতিক্রিয়া আর। ওকে, আর এই দিক বরাবর ফ্রিকশন ফোর্স, ঠিক আছে? ফ্রিকশন ফোর্স, এই ফ্রিকশন ফোর্স যতক্ষণ বস্তু স্থির থাকবে ততক্ষণ সেটা এফএস, আর যখন বস্তু গতিশীল বা চলতে শুরু করবে তখন সেটা এফ কে। ওকে, তাহলে এবার একটা ছক তৈরি করি আমরা। দেখো, এই 1 2 3 4 5 6 7 একটা নি যদি লাগে, আর এই বরাবর রাখবা 6টা ঘর করবা এই বরাবর। 1 2 3 4 5 6। ওকে, তাহলে প্রথম ঘরে আমরা লিখব প্রযুক্ত বল, প্রযুক্ত বল এফ, প্রথম ঘরে প্রযুক্ত বল এফ। তারপরে লিখব হচ্ছে ঘর্ষণ বল, ঘর্ষণ ছোট হাতের এফ। তারপরে লব্ধি বল, লব্ধি বল। তারপরে ত্বরণ, তারপরে গতি প্রকৃতি এবং ঘর্ষণের রূপ, কি ধরনের ঘর্ষণ, ঠিক আছে? তাহলে হিসাব একই রকম। এই যে বস্তুটা, এই বস্তুর উপর এই বস্তুটার ভর হচ্ছে এম, এটা হচ্ছে 10 কেজি। অভিকর্ষ ত্বরণ জি কে আমরা ধরলাম 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর তলের ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইকুয়াল টু 0.1, মিউ ইকুয়াল টু 0.1। এইবার শোনো, যতক্ষণ বস্তু স্থির ততক্ষণ যে ঘর্ষণ গুণাঙ্কটা কাজ করবে সেটা হচ্ছে মিউ এস, আর যখন বস্তু গতিশীল তখন যে ঘর্ষণ গুণাঙ্কটা কাজ করবে সেটা মিউ কে। তো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আর চল ঘর্ষণ গুণাঙ্ক দুইটা আলাদা জিনিস। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আর চল ঘর্ষণ গুণাঙ্ক এই দুইটা আলাদা জিনিস হয়। তাহলে মিউ এস 0.1, মিউ কে এর মানটা একটু কম হবে, গতীয় ঘর্ষণের মানটা কম হবে, সেটা আমি তোমার একটু পরে বুঝাচ্ছি। গতীয় ঘর্ষণের মানটা কম হবে, তো সেটা কম কত? ধরো 0.04, ধরো 0.04, ওটা 0.1, এটা 0.04। এবার আমরা এখানে মানগুলো বসাই। আসো, তাহলে প্রথমে আসো, ধরো এই প্রযুক্ত বলটা দেওয়া হয়েছে, প্রথমে প্রযুক্ত বলটা দেওয়া হয়েছে ধরো 7 নিউটন, তারপরে দেওয়া হয়েছে 8 নিউটন, তারপরে দেওয়া হয়েছে ধরো 9 নিউটন, তারপর ধরো দেওয়া হয়েছে 10 নিউটন, ঠিক আছে? 10 নিউটন, তারপরে 11 নিউটন, 12 নিউটন, ঠিক আছে? 15 নিউটন, 20 নিউটন, আর একটা ঘরের দরকার নেই, ঠিক আছে? বা এটা 25 নিউটন ধরো দিয়ে দিলাম, 25 নিউটন। তাহলে আসো দেখো, আমরা হিসাব করবো এবার ঘর্ষণ বল, ঠিক আছে? এই হচ্ছে প্রযুক্ত বলগুলা।
ঘর্ষণ বল হিসাব করব। তাহলে এখান থেকে আমরা ঘর্ষণ বল হিসাব করে এফ এস ম্যাক্সিমাম পাবো, ম্যাক্সিমাম স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান মিউ এম জি, তাই তো, মিউ ইন্টু আর, দ্যাট মিনস মিউ এম জি। তাহলে একটু আগেই আমরা হিসাব করে আসছি 0.1, ঠিক আছে, এটা বসাবো স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান, স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান, তাহলে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বসাবো, স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। আমি তোমার আবার বলতেছি স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মানটা চল ঘর্ষণ গুণাঙ্ক থেকে একটু বেশি হবে। দেখো তোমার প্রথমে একটু কনসেপ্ট দিয়ে বুঝাই। তুমি সাইকেল চালাইছো, যারা যারা সাইকেল চালাইছো তারা বুঝবা। মনে করো সাইকেল চালাইছো, সাইকেলটা স্থির আছে, প্রথম প্যাডেল করতে গিয়ে, প্রথম প্যাডেল অর্থাৎ স্থির থেকে গতিশীল করতে গিয়ে তোমার যে পরিমাণ বল প্রয়োগ করা লাগে, এরপরে গতিশীল আছে, ওটাকে গতিশীল রাখার জন্য প্যাডেলে কি একই পরিমাণ বল প্রয়োগ করা লাগে? বলো, এটা বললেই হবে। তুমি প্রথম প্যাডেল করতে গেলে, প্রথম চাকা ঘুরাইতে গেলে অনেক কষ্ট হবে, অনেক বেশি বল দিয়ে চাকা ঘুরাইতে হবে, কিন্তু চাকা যখন একবার ঘুরে যাবে অর্থাৎ গতি জড়তায় চলে আসবে, তখন সেটাকে গতিশীল রাখতে গেলে খুব বেশি বল কিন্তু দিতে হবে না। তাহলে এই কারণে স্থির অবস্থা থেকে গতিশীল করাটা কঠিন, ঠিক আছে, স্থির অবস্থা থেকে গতিশীল করাটা, স্থির আছে তাকে গতিশীল করাটা কঠিন, এই কারণে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মানটা বেশি। কিন্তু যখন বস্তু একবার গতিশীল অবস্থায় চলে গেছে, তখন বস্তুকে গতিশীল অবস্থায় রাখতে কিন্তু কম বল প্রয়োগ করা লাগে, এই কারণে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের চেয়ে চল ঘর্ষণ গুণাঙ্কের মানটা হবে কম। স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মানটার চেয়ে যে গতীয় ঘর্ষণ বলের মানটা সেটা হবে কম। তো এটা আমরা একটু পরে হিসাব করতেছি, ঠিক আছে। হ্যাঁ, সাইকেলে আবর্ত ঘর্ষণ ঠিক আছে, কিন্তু আমি উদাহরণস্বরূপ বললাম তোমাকে, জাস্ট একটু কনসেপ্টটা ফিল করানোর জন্য, তারপরে তো আমরা ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা আসতেছি। এবার আসো ঘর্ষণ বলের হিসাব করব। তাহলে তুমি দেখো যেটা আমরা হিসাব করছি সেটা হচ্ছে ঘর্ষণ বলের, স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান 0.1 10 × 10, তাহলে 10 নিউটন এটা। এইবার আসো, তুমি দিছো কত, এদিকে দিছো কত, 7 নিউটন, স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কত, 10 নিউটন। তাহলে ঘর্ষণ বল কাজ করবে কতটুকু? বলো, ঘর্ষণ বল কতটুকু কাজ করবে দেখি, তোমরা বলবা। তুমি এখানে দিছো 7 নিউটন, আর স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান 10, সর্বোচ্চ মান বল, তো এদিকে কি 10 নিউটন কাজ করবে? 10 নিউটন কাজ করলে তো ভূত দেখার মতো ঘটনা হবে। যদি অনেকে বলে না ভাই 10 নিউটনই কাজ করবে, আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম 10 নিউটন কাজ করবে, তাহলে এদিকে দিলা তুমি 7, তাহলে এদিকে দিলা 10, তাহলে দেখো এর উপর লব্ধি বল এদিকে 3। তাহলে চিন্তা করো, সাপোজ এই মোবাইলটা আছে এখানে তলে, আমি এই মোবাইলটাকে ঠেলে ওইদিকে ঠেলে 7 নিউটন বল গতিশীল করার চেষ্টা করলাম, কিন্তু এই তলে ঘর্ষণ বল 10। তাহলে আমি যখনই এর ঠেলতে যাব, তাহলে মানে ঠেলতে যাব, ধরো ঠেলা দিব, ও আমি যেদিকে ঠেলা দিলাম সেদিকে না গিয়ে উল্টারও এদিকে চলে আসবে, এটা হয়? তাহলে তো ভূত দেখার মতো হবে যে ভূতে ঠেলতেছে এটারে। তাহলে এরকম ঘটনা তো বাস্তবে হয় না। তাহলে আমি এদিকে 7 নিউটন দিলে ওইদিকে ঘর্ষণ বল 7 নিউটনই থাকবে, তাহলে ঘর্ষণ বল হবে 7 নিউটন। গুড। তুমি বল দিছো 8 নিউটন, বলো ঘর্ষণ বল কত হবে? ঘর্ষণ বল কত হবে? 8। ইয়েস। তাহলে লব্ধি বল 0, লব্ধি বল 0, লব্ধি বল 0, ঠিক আছে। ত্বরণ কত হবে? লব্ধি বল যদি 0 হয় তাহলে ত্বরণ 0, এ 0, এ 0, ত্বরণ হবে 0। কি ক্লিয়ার? তাহলে লব্ধি বল 0, সুতরাং ত্বরণ হবে 0। গতি প্রকৃতি স্থির, গতি প্রকৃতি স্থির, এখানেও স্থির। ঘর্ষণের রূপ স্থিতি ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ, ঠিক আছে, এটাও স্থিতি ঘর্ষণ, ডট ডট দিলাম। এটা কি সবাই বুঝছো? এবার বলো 10 নিউটন দিলা, এবার 10 নিউটন দিলে ঘটনা কি হবে বলো? 10 নিউটন, 10 নিউটন দিলে ঘটনা কি হবে? 10 নিউটন দিলে ঘর্ষণ বল হবে 10 নিউটন, ঠিক আছে, ঘর্ষণ বল হবে 10 নিউটন। স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান 10, 10 দেখাই দিবে, ওর পকেটে যা ছিল সব দেখাই দিবে। লব্ধি বল 0, ঠিক আছে, ত্বরণ এও হবে 0। এবার গতি প্রকৃতি কেমন হবে? স্থিরই হবে, কিন্তু গতিশীল হওয়ার উপক্রম হবে। স্থির আছে, মনে করো নড়বড় নড়বড়, আর একটু ধাক্কা দিলেই দৌড় দিত আর কি। তাহলে এটা হচ্ছে গতিশীল হওয়ার উপক্রম, স্থির বাট গতিশীল হওয়ার উপক্রম। গতির উপক্রম মানে কি? গতিশীল হওয়ার উপক্রম মানে কি? আরেকটু ধাক্কা দিলেই দৌড় দিত, ঠিক আছে। গতিশীল হওয়ার উপক্রম মানে জানো, স্থির আছে, আরেকটু ধাক্কা দিলে দৌড় দিত, আর সামান্য একটু দিলেই হয়ে যেত। তাহলে ঘর্ষণের রূপ কি হবে? স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ, এটা হবে সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ, ঠিক আছে। এটা হচ্ছে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান, সীমা। এরপরে আর স্থিতি ঘর্ষণ কাজ করবে না, এরপরে গতীয় ঘর্ষণ কাজ করবে। এবার আসো এরপর 11 নিউটন, তাহলে তখন ঘর্ষণ বল কত? তখন ঘর্ষণ বল কত? 11 নিউটন যখন, তখন ঘর্ষণ বল কত? 11 নিউটন যখন, দেখো এই 11 নিউটন এটা স্থিতি ঘর্ষণ বল 10-এর চেয়ে বেশি, এই 11 নিউটন এটা স্থিতি ঘর্ষণ বল 10-এর চেয়ে বেশি, এই যে গ্রেটার দেন 10, এই যে 11 নিউটন, এই 11 নিউটন,
এটা স্থিতি ঘর্ষণের সীমান্তিক যে মান 10 তার চেয়ে বেশি, তাহলে তার চেয়ে বেশি হলে আর স্থিতি ঘর্ষণ না, আর স্থিতি ঘর্ষণ না, তাহলে কি ঘর্ষণ? এবার চলো ঘর্ষণ বা গতীয় ঘর্ষণ। ঠিক আছে, এইটুকু বুঝতে হবে। অনেকে বলে ফেলছো এটা 10, ভুল, এটা 10 হবে না। কেন 10 হবে না বলো তো দেখি? হ্যাঁ, গতীয় ঘর্ষণ, এটা তো গতীয় ঘর্ষণ, তাহলে স্থিতি ঘর্ষণ আর নাই, এটা গতীয় ঘর্ষণ হয়ে গেছে। তাহলে গতীয় ঘর্ষণের ক্ষেত্রে ঘর্ষণ বলটা হবে গতীয় ঘর্ষণের ক্ষেত্রে ঘর্ষণ বল। এটা তো তুমি স্থিতি ঘর্ষণ দেখলা, তাহলে যখনই প্রযুক্ত বলটা স্থিতি ঘর্ষণের চেয়ে বেশি হয়ে যাবে, যখনই প্রযুক্ত বলটা স্থিতি ঘর্ষণের সীমান্তিক মানের চেয়ে বেশি হবে, তখন সেটা গতীয় ঘর্ষণ, দ্যাট ইজ এফ কে। তাহলে এফ কে হবে মিউ ইন্টু আর, তো এই মিউটা হবে মিউ কে। এটা যেমন এফ এস এর জন্য মিউ এস, তাহলে এফ কে এর জন্য মিউ কে, তাহলে মিউ কে আর, আর কত? এম জি, তাহলে মিউ কে কই 0.04, এম এর মান 10, জি এর মান 10, তাহলে 0.04 গুণ 10 গুণ 10, তাহলে 4, তাহলে 4 নিউটন। ওকে, বুঝলা? তাহলে এবার ঘর্ষণ বল কত? ঘর্ষণ বল 4 নিউটন, 10 নিউটন না, 4 নিউটন, কারণ অলরেডি তো গতীয় ঘর্ষণে চলে গেছে সে। তাহলে তুমি আবার এটা দিয়ে হিসাব করবা কেন? কেউ যদি বলে 10 হবে ভাই, না তাহলে তো ভাই হলো না, তাহলে তো স্থিতি ঘর্ষণ হয়ে গেল, এটা তো এখন গতীয় ঘর্ষণ হয়ে গেছে, এটা তো গতীয় ঘর্ষণ হয়ে গেছে, গতীয় ঘর্ষণ। বুঝতে পারছো? এটা এখন গতীয় ঘর্ষণের আন্ডারে চলে গেছে। ওকে, ক্লিয়ার? তাহলে এবার আসো লব্ধি বল। তাহলে তুমি দিছো কত? তুমি দিছো হচ্ছে 4 নিউটন, তুমি বল প্রয়োগ করছো কত? 11 নিউটন, তাহলে 4, তাহলে 11 বিয়োগ 4, 11 বিয়োগ 4, তাহলে কত? 7, তাহলে লব্ধি বল হবে 7 নিউটন। ত্বরণ হবে কিনা? হ্যাঁ ত্বরণ হবে তো, ত্বরণে এবার মান থাকবে তো, ত্বরণের মান কত হবে? লব্ধি বল 7 ভাগ হচ্ছে কত কেজি ভার, কত কেজি বস্তু, কত কেজি? 10 কেজি, তাহলে 7 ভাগ 10, 0.7, তাহলে 0.7 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, 0.7 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, গতি প্রকৃতিটা কেমন? গতিশীল, গতি প্রকৃতি গতিশীল। ওকে, এবার 12 নিউটন, তো 12 নিউটন যখন দিব তখন ঘর্ষণ বল কত? ঘর্ষণ বল 4 নিউটন। দেখো ওই যে ঘর্ষণ বল, গতীয় ঘর্ষণ বল 4 নিউটন। লব্ধি বল তাহলে কত? লব্ধি বল 12 বিয়োগ 4, 8 নিউটন, তাহলে তখন ত্বরণ কত? 0.8, আরো বেশি ত্বরণ, তাহলে ত্বরণ আরো বাড়বে, গতিশীল গতীয় ঘর্ষণ। ওকে, 15 নিউটন, তাহলে 15 নিউটন হলে গতি বল কত, মানে গতীয় ঘর্ষণ বল কত? 4 নিউটন। তারপর লব্ধি বল কত? তাহলে 15 থেকে 4 বিয়োগ দাও, 11 নিউটন, 11 নিউটন, তাহলে 11 ভাগ 10, 1.1 মিটার পার সেকেন্ড স্কয়ার, গতিশীল গতীয় ঘর্ষণ। ঠিক এইগুলোও তাই। তাহলে এই দুইটা ছক তোমরা পূরণ করো তো, এই দুইটা ছক তোমরা পূরণ করো, বলো। 20 নিউটন, তাহলে 20 নিউটন 4 নিউটন, তাহলে 20 থেকে 4 বাদ দাও, 16, 1.6, তারপরে ডট 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 ডট, 25 থেকে 4 বিয়োগ দাও, তাহলে 25 থেকে 4 বিয়োগ দিলে 21 নিউটন, তাহলে 2.1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে যত বেশি বল দিচ্ছ দেখো ত্বরণ তত বাড়তেছে, ত্বরণ তত বাড়তেছে। তাহলে এবার আজীবনই কি ঘর্ষণ বল কাজ করবে? গতীয় ঘর্ষণ বল কাজ করবে, আজীবনই কাজ করবে গতীয় ঘর্ষণ বল। কি ক্লিয়ার? তাহলে এবার সুন্দর করে দুইটা গ্রাফ আঁকবো আমরা। এবার দুটো গ্রাফ, এই গ্রাফে নিব আমরা প্রযুক্ত বল, প্রযুক্ত বল মানে বড় হাতের এফটা, আর এই গ্রাফে নিব হচ্ছে ঘর্ষণ বল, ঘর্ষণ, এটা ছোট হাতের এফটা। ওকে, তাহলে আসো দেখি গ্রাফটা কেমন হয়। তাহলে গ্রাফটা কেমন হয় দেখি, চলো। তাহলে ধরো এটা 10, এটা 10, এটা 10, এই যে এটা 10 নিউটন, এটা নিউটন এককে, ঘর্ষণ বল নিউটন এককে। ঠিক আছে, এটা প্রযুক্ত বল, এটাও নিউটন এককে। তাহলে এটা 10, এটা আমার 5, ঠিক আছে, এটা 0, তাহলে 1 2, এটা 0, এটা 5, ঠিক আছে, 6 7, জায়গা নাই, 6 7 8 9 10, 1 2 3 4 5, ঠিক আছে, 10, এটা 15, এটা 20। ওকে, তাহলে এবার আসো দেখি কি বলছিল। তাহলে প্রযুক্ত বল যখন 7, ঘর্ষণ বল তখন 7, তাহলে এই যে 5 5 6 7,
7 যখন, এটা যখন 7, এটাও তখন 7 7। তারপরে 8 যখন 8, 10 যখন 10, তাহলে যখন 8 তখন এটাও 8, যখন এটা 10 তখন এটাও 10। দেখো তো এই বিন্দু এই বিন্দু এই বিন্দু কেমন রেখা পাওয়া যাবে? বলো রেখাটা কেমন পাওয়া যাবে? বলো তো কেমন রেখা পাওয়া যাবে? যদি পাস হইতো তাহলে পাস পাওয়া যেত। তাহলে রেখাটা একটা মূল বিন্দুগামী সরল রেখা। রেখা দেখো একটা মূল বিন্দুগামী সরল রেখার মতো। এই এই যে 3টা বিন্দু, কি বুঝতে পারছো? একটা মূল বিন্দুগামী সরল রেখা। যে প্রযুক্ত বলের মান 6, তখন ঘর্ষণ বল 6, প্রযুক্ত বলের মান 7, ঘর্ষণ বল 7, প্রযুক্ত বলের মান 8, ঘর্ষণ বল 8, 10 10 সমানুপাতিক হারে বাড়ছে, সমানুপাতিক হারে বাড়ছে। তাহলে সমানুপাতিক হারে বাড়লে মূল বিন্দুগামী সরল রেখা পাইলাম। ওকে, তাহলে এইটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। তাহলে কোন পয়েন্টটা স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান? দেখাও তো কোন পয়েন্ট, কোন পয়েন্ট স্থিতি ঘর্ষণ সর্বোচ্চ মান? এই যে সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ। তাহলে এটা হচ্ছে এফএস ম্যাক্সিমাম, এফএস ম্যাক্সিমাম। ঠিক আছে, তাহলে স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান। আর স্থিতি ঘর্ষণ বলটা সেটা প্রযুক্ত বল এফ এর সমানুপাতিক। দেখো সমানুপাতিক হারে বাড়ছে। কি ক্লিয়ার? গতি নাকি স্থিতি কোন ঘর্ষণের? এটা দুইটা ঘর্ষণই, দুইটা ঘর্ষণ। এই যে এই পর্যন্ত স্থিতি ঘর্ষণ, এবার গতীয় ঘর্ষণ শুরু হবে, এইবার গতীয় ঘর্ষণ শুরু হবে। ওকে ডান। এইবার আসো গতীয় ঘর্ষণের মানগুলো দেখো তো। এই যে তুমি এবার 11 নিউটন বল দিছো, 12 নিউটন বল দিছো, 15 নিউটন বল দিছো, 20 নিউটন বল দিছো, 25 নিউটন বল দিছো। দেখো তো ঘর্ষণ বল, ঘর্ষণ বলগুলোর মান দেখো, 4 নিউটন 4 নিউটন 4 নিউটন, সব 4 নিউটন। তাহলে ফিক্সড মান। তাহলে এবার বলো কি হবে? এবার রেখাটা কেমন হবে বলো দেখি, কে বলতে পারে? এবার রেখাটা কেমন পাওয়া যাবে? এবার একটা এক্স অক্ষের সমান্তরাল রেখা পাওয়া যাবে, এক্স অ্যাক্সিসের সমান্তরাল। গুড, ভেরি গুড। তাহলে দেখো যখন আমি 11 নিউটন দিলাম তখন 4, তাহলে 10-এর থেকে 1 বেশি 11, 10-এর থেকে 1 বেশি 11 তখন 4। ধরো এটা 4, এই মানটা হচ্ছে ধরো 4, এই মানটা 4 নিউটন, তাহলে তখন হচ্ছে 4 নিউটন। এই যে যখন 11 তখন 4, তারপরে যখন 12, ধরো 12 যখন 4, তারপরে 15 যখন, এই যে 15 যখন তখনও 4, তারপর 20 যখন তখনও 4, 20 যখন তখনও 4, দেখছো 25 যখন তখনও 4। তাহলে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান এরপরে চলতে শুরু করছে, এই পয়েন্ট থেকে এরপরে চলতে শুরু করছে। অর্থাৎ এরপরে দেখো যখন চল ঘর্ষণ তখন ঘর্ষণ বলের মান ধাপ করে কমে গেছে, ধাপ করে কমে গেছে। দেখো ধাপ করে কমে গিয়ে একটা ফিক্সড মান আছে। দেখো একটা ফিক্সড মান, এইভাবে ফিক্সড মান নিয়ে চলতেছে, এইভাবে আজীবন চলতে থাকবে। তুমি এবার যত বল প্রয়োগ করবা ঘর্ষণ বলের মান ফিক্সড আছে, ঘর্ষণ বল গতীয় ঘর্ষণ বলের মান ফিক্সড আছে, তাহলে এই ফিক্সডটা নিয়েই চলতে থাকবে, এই ফিক্সড মান নিয়ে এভাবে চলতে থাকবে। এই হচ্ছে আমাদের গ্রাফ। কি ক্লিয়ার? এই হচ্ছে আমাদের গ্রাফ। তাহলে এটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল, এটা হচ্ছে এফ কে। তাহলে এফ এস এফ এর প্রযুক্ত বলের সমানুপাতিক, আর এফ কে কিন্তু প্রযুক্ত বলের উপর নির্ভর করে না। দেখো একটা ফিক্সড কনস্ট্যান্ট মান, কোনো একটা নির্দিষ্ট বস্তুর জন্য গতীয় ঘর্ষণ বলের মানটা সর্বদাই কনস্ট্যান্ট। কি ক্লিয়ার? এইবার আমরা এখান থেকে আরেকটা গ্রাফ আঁকবো, সেটা হচ্ছে ত্বরণের গ্রাফ। সেটা হচ্ছে প্রযুক্ত বলের সাথে বা সময়ের সাথে ত্বরণের গ্রাফ আঁকবো। তাহলে প্রযুক্ত বল এফ, আর এটা হচ্ছে ত্বরণ। আসো দেখো তো ত্বরণ, দেখো তো ত্বরণ কি ছিল এই পর্যন্ত, এই যে স্থিতি ঘর্ষণ এই পর্যন্ত, এই পর্যন্ত ত্বরণ কেমন ছিল? 0, এই যে ত্বরণ 0 0 0, ত্বরণ 0। তারপর ত্বরণ বাড়তেছে 0.7 0.8 1.1 1.6 সমানুপাতিক হারে বাড়তেছে। তাহলে ত্বরণের গ্রাফটা কেমন হবে তোমরা বলো আমারে, ত্বরণের গ্রাফটা কেমন হবে তোমরা আমার বলো। তাহলে ত্বরণের গ্রাফটা এই পর্যন্ত থাকবে 0, স্থিতি ঘর্ষণ তো এই যে স্থিতি ঘর্ষণ তো 0 তো থাকবেই। এই যে স্থিতি ঘর্ষণ অংশে ত্বরণ থাকবে 0। আর এরপরে দেখো ত্বরণের মানটা সমানুপাতিক হারে বাড়তেছে 0.7। এই যে তুমি যখন 11 নিউটন দিছো তখন 0.7, 12 নিউটন 0.8, 13 নিউটন 0.9, 14 নিউটন মনে করো যে 1.0, 15 নিউটন 1.1, তারপর 16 নিউটন 1.2, এভাবে আস্তে আস্তে সমানুপাতিক হারে বাড়তে থাকবে। তাহলে তখন গ্রাফটা পাওয়া যাবে এরকম একটা গ্রাফ। কি ক্লিয়ার? তাহলে ত্বরণ প্রযুক্ত বলের সাথে, এখানে ত্বরণ 0 এ 0, আর এখানে ত্বরণ প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক, প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক। ওকে, এই হচ্ছে কথা। তো এটা প্রযুক্ত বল হইতে পারে, আবার টাইম দিয়েও কিন্তু আঁকতে পারি, তাই তো, যে এ আর এটা টি। তাহলে আমি এখান থেকে বল প্রয়োগ করা শুরু করছি, এই পর্যন্ত এই সময় পর্যন্ত ত্বরণ ছিল 0, এরপরে ত্বরণ সমানুপাতিক হারে বাড়তেছে। তাহলে এ বনাম টি এর গ্রাফও এটা, এ বনাম প্রযুক্ত বল এফ এর গ্রাফও এটা। তাহলে গ্রাফগুলো বুঝলে, এগুলো কিন্তু আমাদের বোর্ড বইগুলোতে ওইভাবে নাই, আলোচনা করা নাই। এবার
মনে করো কেউ যদি দাবি করে সে ঘর্ষণ বোঝে, তার মানে সে এই ছক আর গ্রাফ বোঝে। ঠিক আছে, কেউ যদি দাবি করে সে ঘর্ষণ বোঝে, তার মানে তাকে এই ছক আর গ্রাফ বুঝতে হবে, তাহলে সে সব বুঝে। ওকে, তাহলে মোটামুটি আমরা ঘর্ষণের সবকিছু ঠিকঠাক করে ফেলছি, ঘর্ষণের সবকিছুই ঠিকঠাক করে ফেলছি। কি ক্লিয়ার? তাহলে যতক্ষণ মনে করো স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান যেটা, এই যে স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান, এর তুলনায় যতক্ষণ আমি কম বল দিব ততক্ষণ স্থিতি ঘর্ষণ কাজ করবে, আর এর তুলনায় যখন বেশি বল দিব তখন গতীয় ঘর্ষণ বলটা কাজ করবে, গতীয় ঘর্ষণ কাজ করবে, এবং সেই গতীয় ঘর্ষণের সূত্র আলাদা করে গতীয় ঘর্ষণের সূত্র দিয়ে বলের মানটা আমাদের বের করে নিতে হবে। কি ক্লিয়ার? এই হচ্ছে কথা। তাহলে তুলছো? সবাই তুলছো? বলো তুলছো কিনা? ওকে, এবার আসো তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ঘর্ষণ স্থিতি ও চলঘর্ষণ গুণাঙ্ক। স্থিতি ও চলঘর্ষণ গুণাঙ্ক, এই দুইটার মধ্যে কোনটা বেশি আর কোনটা কম? স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আর চলঘর্ষণ গুণাঙ্ক, এই দুইটার মধ্যে কোনটা বেশি কোনটা কম? স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মানে সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে, সর্বোচ্চ। তো গুণাঙ্ক তো ফিক্সড মান, গুণাঙ্কের ফিক্সড মান, এটা তো কনস্ট্যান্ট। তাহলে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউএস, চলঘর্ষণ গুণাঙ্ক মিউকে, এই দুইটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট? আচ্ছা তাহলে বলো তো স্থিতি ঘর্ষণ বল, স্থিতি ঘর্ষণ বল, এতক্ষণ তো সূত্রের হিসাব নিকাশ করলাম, তাহলে বলো স্থিতি ঘর্ষণ বলের সূত্র বলো, এফ বলো, বা এফ এস, সর্বোচ্চ আর কি, সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল, সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল এফ এস ম্যাক্স, বলো এর সূত্রটা বলো, সূত্রটা কি হবে? মিউ ইন্টু আর, তাহলে মিউ আর এর জায়গায় এমজি। এবার স্থিতি ঘর্ষণের জন্য মিউ এস আর এই পাশে চল ঘর্ষণ বল, তাহলে চল ঘর্ষণ বলের জন্য ঘর্ষণ বলের আজীবন সূত্র ভাই, সেটা যে ধরনের বল হোক, মূল সূত্র এফ ইকুয়াল টু মিউ ইন্টু আর, এটা আগে লিখে নিবা। এবার চল ঘর্ষণ, তাহলে এফ কে, এখানে মিউ এর জায়গায় হবে মিউ কে, তাহলে মিউ কে আর এর জায়গায় আর ইকুয়াল টু তো এম জি, আমরা দেখলাম। ঠিক আছে, ধরো একই বস্তু আর কি, ঠিক আছে, একই বস্তু, সুতরাং তার ভর এম জি, তাহলে আলাদা কি মিউ এস, আলাদা হচ্ছে মিউ কে, অর্থাৎ যতক্ষণ স্থির ছিল মিউ এস, গতিশীল মিউ কে। ওকে, এবার আসো এই দুইটার মধ্যে কোনটা বেশি আর কোনটা কম আমরা একটু দেখি তো, কোনটা বেশি কোনটা কম। তুমি চিন্তা করো, এই যে এই তলের উপর একটা বস্তুকে তুমি গতিশীল করবা, গতিশীল করতে হবে, তোমাকে বললাম গতিশীল করো, ধাক্কা দিয়ে গতিশীল করো, সর্বোচ্চ কত বল দিলে গতিশীল হবে? তা আমি বললাম সর্বোচ্চ 10 নিউটন বল দিলে গতিশীল হবে। তাহলে এটা স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান না? সর্বোচ্চ 10 নিউটন দিলে গতিশীল হবে, এটা স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান না? ক্লিয়ার? স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান। এইবার তোমার আমি বললাম একটা বস্তু গতিশীল আছে, ঠিক আছে, একটা বস্তু গতিশীল আছে, এটা গতিশীল, অলরেডি গতিশীল, তাহলে গতিশীল ওরে থামাইও না, ওরে গতিশীল রাখো, ওর বেগ বৃদ্ধি করো, তোমার আমি বললাম ওর বেগ বৃদ্ধি করো। তাহলে গতিশীল আছে, এই অবস্থায় এই তলে যে ঘর্ষণ বলটা কাজ করবে, সেই ঘর্ষণ বলটা স্থির অবস্থা থেকে গতিশীল করার জন্য যে বল দিয়ে গতিশীল করতে হবে তার তুলনায় বেশি হবে না কম হবে? বলো তো, বলো তার তুলনায় বেশি হবে না কম হবে? তাহলে কম হবে, স্বাভাবিক, কমন সেন্স। তাহলে এইটা হচ্ছে মিউকে, তাহলে মিউকেটা হবে মিউ এস এর থেকে কম। তাহলে আমরা বুঝলাম যে আচ্ছা তাহলে মিউকেটা মিউ এস এর চেয়ে কম, তাহলে মিউ এসটা গ্রেটার দেন মিউকে। ঠিক আছে, এই মিউ এস মানে কিন্তু ম্যাক্সিমাম, ঠিক আছে, আমি বারবার বলতেছি আমরা যেটা হিসাব করতেছি সেটা কিন্তু ম্যাক্সিমাম। তাহলে মিউ এসটা মিউকের থেকে বেশি হবে। ওকে, তাহলে বেশি যদি হয় তাহলে মিউ এস ইকুয়াল টু সরি মিউ এস বলতেছি এফ এসটা এফ কে এর চেয়ে বেশি হবে। এবার এফ এস ইকুয়াল টু মিউ এস এম জি গ্রেটার দেন এফ কে ইকুয়াল টু মিউ কে এম জি, এম কাটা এম কাটা, তাহলে অতএব মিউ এস গ্রেটার দেন মিউ কে। ওকে, এই হচ্ছে কাহিনী, বুঝলা? তাহলে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মানটা অবশ্যই চল ঘর্ষণ গুণাঙ্কের চেয়ে কোনো একটা তলে অবশ্যই বেশি হবে, ঠিক আছে, অবশ্যই বেশি। তাহলে এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ, মোটামুটি ঘর্ষণের হিসাব নিকাশ সব হয়ে গেছে। তো আমরা এবার কয়েকটা টাইপ একটু আলোচনা করব, কয়েকটা টাইপ আলোচনা করব যাতে আমরা ম্যাথগুলা খুব ইজিলি পারি। তাহলে আসো প্রথমে টাইপ ওয়ান। টাইপ ওয়ান হচ্ছে অমসৃণ তলে অনুভূমিক তলে
কেমন তল? অমসৃণ তল, অনুভূমিক তল। অমসৃণ অনুভূমিক তলে অনুভূমিকের সমান্তরালে ঠেলা বা টানা, দুটোই একই, ঠেলাও যা টানাও তাই। তাহলে কেমন তল? অমসৃণ তল। কেমন তল? অনুভূমিক তল। অনুভূমিক তল। তো এই অনুভূমিক তলে এই হচ্ছে একটা ব্লক আছে, ঠিক আছে? আমরা সূত্রগুলা খাটাবো। তাহলে এই তলে একটা ব্লক আছে, এই ব্লককে কিভাবে ঠেলবো বলো? প্রশ্নে বলে দেওয়া আছে কিভাবে ঠেলবো। কিভাবে? অনুভূমিকের সমান্তরালে ঠেলবো বা টানবো, টানা ঠেলা আলাদা জিনিস, কিন্তু এই ক্ষেত্রে টানা ঠেলাটা একই। তাহলে আসো, এইটাকে যদি আমি ঠেলি তাহলে বলটা দিব এই ঠেলা বল, ঠেলতেছি। আচ্ছা, যদি টানি তাহলে বলটা কেমনে দিব? ধরো টান বল দিব, টানলে কেমন বল দিব? টানলে এইভাবে বল দিব, তাহলে টানা আর ঠেলা একই না? ওকে, তাহলে টানা আর ঠেলা একই। দেখো ঠেলাটাকে আরেকটু ঠেলে দাও, এই যে ঠেলাটাকে আরেকটু ঠেলে দাও, দেখো টানা হয়ে যাবে। এই যে ঠেলাটাকে আরেকটু ঠেলে দিলাম, টানা হয়ে গেল। তাহলে টানা বললেও যা, ঠেলা বললেও তাই। তাহলে টানা ঠেলা একই। ওকে, এখানে আর কোন কোন বল কাজ করতেছে অ্যানালাইসিস করে ফেলবা খুব সুন্দর করে। ওজন নিচের দিকে mg, তলের অভিলম্বিক প্রতিক্রিয়া উপরের দিকে আর, উপরের দিকে আর এই বরাবর তুমি এফ বল প্রয়োগ করে ঠেলা শুরু করছিলা, তাহলে ফ্রিকশন কাজ করবে যেদিক বরাবর গতিশীল হইতে চাই তার বিপরীত দিকে, তার বিপরীত দিকে ফ্রিকশন কাজ করবে। এবার বস্তু যদি স্থির যদি থাকে তাহলে যে ফ্রিকশন ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে এফএস, স্থিতি ঘর্ষণ। আর বস্তু যদি গতিশীল হয়ে যায় তখন যে ঘর্ষণ বলটা কাজ করবে সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ। একই সাথে এটা কাজ করে না, হয় এটা নয়তো এটা। তা আমরা কি করব? আমরা তো খরচ বাঁচাবো, আমরা তো দুইটা চিত্র আঁকবো না, এই কারণে এক চিত্রেই দুই কাজ সারি দিব। তাহলে আপাতত ধরো আমরা এফএস দিয়ে এফএসটা লিখলাম। তাহলে এবার আসো, এবার আমরা স্থিতি ঘর্ষণের হিসাব, স্থিতি ঘর্ষণ ভালো করে শুনবা ভাই, স্থিতি ঘর্ষণের হিসাব করব। যদি আমরা ম্যাথ পড়ে, ঠিক আছে, বিভিন্ন ম্যাথ আসবে, ম্যাথ পড়ে যদি বুঝি বস্তু স্থির, তখন আমরা বুঝবো যে উপরে সমান সমান নিচে, ডানে সমান সমান বামে, মানে বস্তু স্থির কোনো গতি নাই, বস্তু স্থির কোনো গতি নাই। তাহলে উপরে সমান সমান নিচে, ডানে সমান সমান বামে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর তার কোনো গতি নাই, ওয়াই অক্ষ বরাবর তার কোনো গতি নাই। তাহলে স্থিতি ঘর্ষণ হলে ওয়াই অক্ষ বরাবর, মানে উলম্ব বরাবর আর কি, ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা লিখি সূত্র, তাহলে আর আর mg এরা দুইজন পরস্পর সমান। আর এক্স অক্ষ মানে অনুভূমিক অক্ষ বরাবর যদি লিখি স্থিতি ঘর্ষণ, তো তাহলে এই প্রযুক্ত বল যা স্থিতি ঘর্ষণ বলের মানও তাই সমান। বলো কম বেশি হবে নাকি? যদি এটার মান বেশি হয় এটার মান কম হয় তাহলে তো গতিশীল হবে। অনেক কথা, ভাই এটার মান যদি বেশি হয় এটার মান জীবনও বেশি হইতে পারে না, জীবনও বেশি হইতে পারে না। একজন কমেন্ট করছিল, বুঝছো, এটার মান বেশি হলে তো ভূত চলে আসছে, তাহলে ভূত তো আর আসবে না, তাই না? তাহলে এই হচ্ছে সূত্র, স্থিতি ঘর্ষণের সূত্র। ওকে, এইবার আসো আমরা চলো ঘর্ষণের সূত্র লিখব, চলো ঘর্ষণের সূত্র লিখব, চলো ঘর্ষণ। ওকে, তাহলে আমরা ওই যে খরচ বাঁচাবো, একই চিত্রে দুই কাজ। তাহলে এবার আর এফএস নেই, এবার এফএস এর জায়গায় এফএস বাদ। এইবার তো চলা শুরু করছে, তাহলে চলা শুরু করলে যে ঘর্ষণ বল কাজ করে সেটা একটু কম, এফ কে, চলো ঘর্ষণ বল। তাহলে এবার চলো ঘর্ষণ বলের ক্ষেত্রে যদি আমরা সূত্র লিখি তাহলে কি লিখবো? বস্তু চলে কি উপরে গেছে না নিচে গেছে? উপরে না নিচে? কোনো দিকে না, উপরেও না নিচেও না। তাহলে ভাই চোখ বন্ধ করে উপরের সমান সমান নিচে লিখে ফেলবা, চোখ বন্ধ করে। ওকে, কিন্তু এবার চোখ মেলে এক্স অক্ষ বরাবর লিখবা। এবার বস্তু চলতেছে, তো কোন দিকে চলতেছে? ঘর্ষণের দিকে জীবনও চলে, যেদিকে ঘর্ষণ ওই দিকে চলে না, জীবনও চলে না ওইদিকে। তাহলে চলতেছে কোন দিকে? এই দিকে। তাহলে এই দিকে কে? এফ, বিপরীত দিকে এফ কে, এফ মাইনাস এফ কে। তাহলে এক্স অক্ষ বরাবর বস্তুর গতি আছে, তাহলে এফ মাইনাস এফ কে, এটা ইকুয়াল টু এম এ। যদি ম্যাথ পড়ে দেখি সমবেগ, যদি ম্যাথ পড়ে বুঝি সমবেগ বলছে, তাহলে এর মান চট করে বসাই দিব 0। আর যদি দেখি ম্যাথ পড়ে সমবেগ বলে নাই, তাহলে এ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, ত্বরণ হলে এ নট ইকুয়াল টু 0। এই তো সূত্র, এই সূত্র জানলেই হবে। আর জীবনে সব সময় ঘর্ষণ বলের সূত্র এফ ইকুয়াল টু মিউ ইনটু আর। আর এখানে দেখো দুই ক্ষেত্রেই আর সমান সমান এমজি, আর সমান সমান এমজি। তাহলে ভাই ঘর্ষণ বলের সূত্র মিউ আর এর জায়গায় এমজি। ঠিক আছে, অনেকে বলতে ভাই ঘর্ষণ বলের সূত্র সবসময় আপনি লিখে দিবেন মিউ, এফ সমান সমান মিউ ইনটু এমজি। না, ঘর্ষণ বলের সূত্র তোমাদের বোর্ড বইতে এই কাজগুলো করছে। ঘর্ষণ বলের সূত্র লিখছে এফ ইকুয়াল টু মিউ ইনটু এমজি। ভুল কথা, এটা সবসময় সত্যি না, এটা সবসময় সত্যি না। তুমি এখনই দেখতে পারবা যে সবসময় সত্যি না। তাহলে এটা ঘর্ষণ বলের সর্বদা সূত্র না, তাহলে সর্বদা সঠিক সূত্র এটা।
এটা সর্বদা সঠিক, সর্বদা সঠিক। বাট অনেক জায়গায় দেখবা এটা লেখা আছে কিন্তু এটা সর্বদা সঠিক না। এই ক্ষেত্রে হয়তো সঠিক কিন্তু সর্বদা এটা এটা হবে না, এটা হবে না। এই ক্ষেত্রে হবে বাট সব ক্ষেত্রে এটা হবে না। তাহলে তুমি দেখো আমি তোমার একেবারে চোখে আঙুল দিয়ে দেখাই দিই। তাহলে এবার লিখো টাইপ 2, টাইপ 2। টাইপ 2 হচ্ছে অমসৃণ অনুভূমিক তলে, অমসৃণ অনুভূমিক তলে অনুভূমিকের সাথে তির্যকভাবে মানে আলফা কোণ করে, আলফা কোণে টানা, আলফা কোণে টানা, টানবো এবার, ঠিক আছে? এবার টানা। তাহলে এইবার এইবার টানার ঠেলা একই না। দেখো আমি তোমার দেখাই যে টানার ঠেলা যে একই না সেটা আমি তোমার একেবারে দেখাই দিচ্ছি এখানে। এটা হচ্ছে তল, এই তলে রাখি, ব্লক রাখি। এই ব্লকে কি করব, ঠেলবো নাকি টানবো? কি করব, ঠেলবো নাকি টানবো? এই যে একজন একটা প্রশ্ন করছে, ভাই ভাই এ যদি 0 হয় তাহলে এফ সমান সমান এফ কে হচ্ছে, তখন তো বস্তু স্থির। তাহলে তোমার আমি নিউটনের সূত্র শিখাইতে পারি নাই। তাহলে আমি তোমার নিউটনের সূত্রটা শিখাইতে পারি না। নিউটনের প্রথম সূত্র তুমি সকালে ঘুম থেকে উঠে একবার বলবা, রাতে ঘুমাইতে যাওয়ার আগে একবার বলবা। পোলাপান বোঝে কি জানো? ধরো একটা বস্তু, এই বস্তুর উপর এদিকে 5 নিউটন আর এদিকে 5 নিউটন বল কাজ করলে যদি জিজ্ঞেস করা হয় বলো তো বস্তু কি থাকবে, বলো বস্তু কি থাকবে, বলো এই বস্তুটা কেমন থাকবে? এদিকে 5 নিউটন এদিকে 5 নিউটন, কি থাকবে বস্তুটা? বস্তুটা স্থির থাকবে। এই কথা আংশিক সত্য। নিউটন সাহেব বলছে দুটো কথা। নিউটনের প্রথম সূত্রটা মনে মনে বলো তো, বাহ্যিক বল প্রয়োগ না করলে অর্থাৎ লব্ধি শূন্য হলে দুটো ঘটনা ঘটে, হয় বস্তু স্থির নয়তো বস্তু সমবেগে গতিশীল। ঠিক আছে, দুইটা ঘটনা ঘটে। তাহলে তুমি কেন স্থিরটাই বুঝবা সবসময়, সমবেগে গতিশীল হইতে পারে না? তাহলে এ 0 হলে বস্তু স্থির থাকবে সবসময়। তাহলে একজন কমেন্ট করছো যে এ 0 হলে এফ সমান সমান এফ কে হচ্ছে, তো তখন তো বস্তু স্থির থাকবে না, তখন বস্তু সমবেগেও চলতে পারে। বুঝলা? নিউটনের সূত্রটা ভালো করে খেয়াল করো, দুটো অংশ, প্রথম সূত্রের দুটো অংশ। বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির আর গতিশীল বস্তু সমবেগে গতিশীল। ঠিক আছে? তাহলে এবার আসো, দেখো এই ব্লকটাকে এবার আমরা টানবো। তাহলে এবার বল প্রয়োগ করে টানছি, এই যে এভাবে টানছি। কত বল প্রয়োগ করে? এফ বল প্রয়োগ করে অনুভূমিক রেখার সাথে। এই যে অনুভূমিক রেখা, অনুভূমিক রেখার সাথে কত কোণ করে? অনুভূমিক রেখার সাথে আলফা কোণ করে টানছি। ওকে, এবার এর উপর যতগুলো বল কাজ করে সবগুলো বলকে অ্যানালাইসিস করো। তাহলে নিচের দিকে কাজ করবে ওজন এমজি। ওকে, আমরা ওজন এমজি কে গোলাপি কালি দিয়ে আঁকছিলাম, তাহলে সবসময় এটাই একই। নিচের দিকে ওজন এমজি। তলের অবিলম্বিক প্রতিক্রিয়া সর্বদাই তলের লম্ব বরাবর কাজ করে, সর্বদাই তলের লম্ব বরাবর অবিলম্বিক প্রতিক্রিয়া আর। এইবার আসো আমরা এফ কে দুটো উপাংশে ভাঙি। দেখো এফ বাঁকাতেরা হয়ে আছে, দুটো উপাংশে ভেঙে দাও। তাহলে দুটো উপাংশে ভাঙলে এই বরাবর যে উপাংশটা তার নাম হবে এফ কজ আলফা। ওকে, আর এই বরাবর যে উপাংশটা তার নাম হবে এফ সাইন আলফা। আশা করি এটা তোমরা বুঝবা। যার সাথে কোণ তার সাথে কজ, কোণ নেই যার সাথে তার সাথে সাইন। এফ কিন্তু মরে গেছে, এফ আর নাই। এফ কি বেঁচে আছে? নাই, মরে গেছে। উপরের দিকে কত? আর এবং এফ সাইন আলফা। নিচের দিকে কত? এম জি। ডান দিকে কত? এফ কজ আলফা। বলো বস্তু কোন দিকে গতিশীল হইতে চায়, বলো। ঠিক আছে, ঘর্ষণ কোন দিকে এটা ভালো করে বুঝতে গেলে নিজেরা প্রশ্ন করতে হবে, বস্তু কোন দিকে গতিশীল হইতে চায়, বলো কোন দিকে? এফ কজ আলফার দিকে। তাহলে বস্তু এফ কজ আলফার দিকে গতিশীল হইতে চায়, তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? ফ্রিকশন কাজ করবে তার বিপরীত দিকে। এই যে তাহলে ফ্রিকশন কাজ করতেছে, ধরো স্থির আছে, তাহলে এফ এস। তাহলে এবার এফ কিন্তু নাই, তাহলে এবার উপরে নিচে ডানে বামে। তাহলে তোমরা বলো এবার স্থিতি ঘর্ষণের সূত্র, তোমরা বলো স্থিতি ঘর্ষণ, স্থিতি ঘর্ষণের সূত্র তোমরা বলো। স্থিতি ঘর্ষণ হলে, স্থিতি ঘর্ষণ মানে বস্তু স্থির। তাহলে উপরে সমান সমান নিচে, ডানে সমান সমান বামে। তাহলে উপরে সমান সমান নিচে মানে আর প্লাস এফ সাইন, আর প্লাস এফ সাইন, এই যে আর প্লাস এফ সাইন আলফা, এটা সমান সমান নিচে এমজি। ওকে, এটা এমজি। ঠিক আছে, আর ডানে সমান সমান বামে, দ্যাট মিনস
এক্স অক্ষ বরাবর এফ কজ আলফা সমান সমান ডানে সমান সমান বামে, তাহলে এফ কজ আলফা সমান সমান এফ এস। ওকে, ডান, গুড, ভেরি গুড। এবার আসো, বস্তু এবার চলবে কোন দিকে? চলবে কোন দিকে? এই দিক বরাবর চলবে, যেহেতু এই দিক বরাবর তুমি টানতেছো তাহলে অনুভূমিক বরাবর আগাবে, এফ কজ আলফার দিকে আগাবে। তাহলে বিপরীত দিকে ফ্রিকশন, সেই ফ্রিকশনটা কত? বিপরীত দিকে ফ্রিকশন কত? এফ কে, কারণ চলতেছে এবার। তাহলে যখনই দেখবা চলতেছে, সমবেগে চলুক বা ত্বরণ নিয়ে চলুক, তখন গতীয় ঘর্ষণ বল এফ কে কাজ করবে। ওকে, তাহলে এবার আসো চলো ঘর্ষণ বা গতীয় ঘর্ষণ। বস্তু কি উপরে উঠে গেছে? না। বস্তু কি নিচে ঢুকে গেছে? না। তাহলে আর প্লাস এফ সাইন আলফা এইটা ইকুয়াল টু নিচের দিকে এমজি। ওকে, আর প্লাস এফ সাইন আলফা ইকুয়াল টু নিচের দিকে এমজি। এইবার বলো দেখি গতি কোন দিকে? এই দিকে গতি। তাহলে এই দিকে গতি, বিপরীত দিকে ফ্রিকশন। কোন ফ্রিকশন? এফ কে। তাহলে চলতেছে যেহেতু, তাহলে এফ কজ আলফা বড় মাইনাস এফ কে থেকে তো কোনোদিন বিয়োগ হবে না, কারণ বস্তু তার ঘর্ষণের দিকে যাবে না। তাহলে এফ কজ আলফা মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ। চিত্র আঁকা উচিত দুইটা, ঠিক আছে, যে একবার এফ এস একবার এফ কে, কিন্তু আমরা খরচ বাঁচানোর জন্য চিত্র আঁকতেছি একবার, বুঝলা? এবার বস্তু যদি সমবেগে চলে, আবার একই কথা, যদি প্রশ্ন পড়ে আমরা দেখি সমবেগে, তাহলে এই সূত্র লেখার পরে চট করে এর মান বসাবো 0। আর যদি দেখি না ত্বরণ নিয়ে চলতেছে, ওকে, তাহলে ত্বরণ নিয়ে চললে এর মান নট ইকুয়াল টু 0, কিছু একটা হবে। এই হচ্ছে কাহিনী। তো আমরা বলতেছিলাম যে টানার ঠেলা অনুভূমিকের সমান্তরালে একই, কিন্তু অনুভূমিকের সাথে কোণ করে টানার ঠেলা একই না। ঠিক আছে, অনুভূমিকের সাথে কোণ করে টানার ঠেলা একই না। ফাহাদ বলছে বুঝি নাই। কি বুঝো নাই? এইটা বড়, এইদিকে বস্তু গতিশীল, আর বিপরীত দিকে ঘর্ষণ এফ কে, তাহলে এইটা মাইনাস এইটা ইকুয়াল টু এম এ। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, একটু চিন্তা করো, একটু ভাবো, নিজের সময় দিয়ে ভাবো যে কি হচ্ছে, বস্তু কোন দিকে যাচ্ছে। ওয়াই অক্ষে গতি নাই কেন? আচ্ছা তুমি টানো তো একটা বস্তুরে, তুমি তোমার বাসায় ট্রলি বা লাগেজ আছে, সেই ট্রলি বা লাগেজ এইভাবে টেনে টেনে নিয়ে যাবা, তো সেটা আকাশে উড়ে যাবে না মাটিতে ঢুকে যাবে? বলো, সেটা আকাশে উড়ে যাবে নাকি মাটিতে ঢুকে যাবে? উপরে চলে যাবে, আকাশে উড়ে যাবে, বা আকাশে উড়ে যাবে? একজন বলছে আকাশে উড়ে যাবে, উপরে উড়ে যাবে। ভাইয়া সীমান্ত ঘর্ষণ কি? সীমান্ত ঘর্ষণই তো বললাম, স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান, স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মানটাকেই বলা হয় সীমান্তিক ঘর্ষণ। মাটিতে ঢুকে যাবে, একজন লিখছে মাটিতে ঢুকে যাবে। এদের ধরে মারো তো, এদের ধরে মারো, এই টাইপের কমেন্ট যারা করছে তাদের ধরে মারো। এবার টাইপ 3 তোমরা করবা। তাহলে অমসৃণ অনুভূমিক তল, অমসৃণ অনুভূমিক তলে অনুভূমিকের সাথে আলফা কোণে এবার ঠেলবো। ঠিক আছে, লন রোলার টানা ঠেলা পড়াইছিলাম না ভেক্টরে, সেই জিনিস। তো এইটা হচ্ছে অনুভূমিক রেখা এটা। এবার এর উপর একটা ব্লক রাখা আছে। এবার এটাকে দেখো ঠেলবো, তাহলে তোমরা আগে আঁকবা না, দেখো আমরা ঠেলবো, তাহলে ঠেলা বলটাকে একটু দেখাই। এই যে এইভাবে ঠেলতেছি, এটা হচ্ছে হাতল দিয়ে এইভাবে ধরো ঠেলতেছি, ঠেলে নিয়ে যাচ্ছি। তো ঠেলা বলটা কত? ঠেলা বলটা এফ, অনুভূমিকের সাথে, এই যে অনুভূমিক রেখার সাথে কত কোণ করে? আলফা কোণ করে। বুঝলা? ক্লিয়ার? তাহলে এর উপর কতগুলো বল কাজ করতেছে অ্যানালাইসিস করি। নিচের দিকে ওজন এমজি, ওকে, নিচের দিকে ওজন এমজি, উপরের দিকে অবিলম্বিক প্রতিক্রিয়া আর। তলে থাকলে তলের একটা অবিলম্বিক প্রতিক্রিয়া থাকবেই, সেটা আর। ওকে, এবার এটা হচ্ছে ঠেলা বল এফ, কিন্তু কি হয়ে গেল? আর এর পা এখানে, এমজি এর পা এখানে, কিন্তু এই যে ঠেলা বলটা তার মাথা এখানে। কি করব দেখি, তোমরা বলো তো দেখি কি করব? এই যে ঠেলা বলটা এফ, তার মাথা এখানে, কি করব তাহলে? এটাকে শিফট করে নিয়ে যাব, সামনে আগায় নিয়ে যাই।
তাহলে কিভাবে সামনে আগায় নিয়ে যাবো? ঠেলাকে আরেকটু ঠেলে দাও, ঠেলাকে আরেকটু ঠেলা দাও, এই যে ঠেলাকে আরেকটু ঠেলা দিলাম, এই যে চলে গেল সামনে। তাহলে সবগুলোর পা চলে আসছে এক জায়গা, ঠেলাটাকে আরেকটু ঠেলে সামনে আগায় দিছি, এই যে ঠেলাটাকে আরেকটু ঠেলে সামনে আগায় দিছি, তাহলে সবগুলোর পা এক জায়গায় চলে আসছে। তাহলে দেখি তো এই কোণটা কই এবার? এই যে অনুভূমিক রেখা, অনুভূমিক রেখা এটা। তাহলে অনুভূমিক রেখার সাথে এই যে কোণটা, এই কোণটা আলফা না, বুঝলা? তাহলে সবগুলোর পা এক জায়গায় চলে গেল। এইবার আসো, এইবার তাহলে এফ কে দেখো, এফ তেরা বেঁকা হয়ে আছে, এইটা আর এইটা এমজি, আর এইটা হচ্ছে আমাদের এফ তেরা বেঁকা হয়ে আছে, ওইটারে সাইজ করে ফেলো। তাহলে ওইটারে সাইজ করলে দুটো উপাংশ, এই দিক বরাবর যে উপাংশটা তার নাম কি? এফ কজ আলফা, বুঝো? এই যে এটা এফ, এই যে দুটো উপাংশ, এইভাবে দুটো উপাংশ, এইভাবে দুটো উপাংশ ভেঙে ফেলবা। এফ কজ আলফা, নিচের দিকে যেটা আসবে সেটা হবে এফ সাইন আলফা। যার সাথে কোন নিয়ম হচ্ছে, যার সাথে কোন সেটা হবে কজ আলফা, যার সাথে কোন নেই সেটা হবে সাইন আলফা, এফ সাইন আলফা। তাহলে এইটা হচ্ছে এফ কাটা বাদ, ওকে? তাহলে উপরের দিকে আর, নিচের দিকে এফ সাইন আলফা প্লাস এমজি, আর ডান দিকে এফ কজ আলফা। তাহলে ঘর্ষণ কোন দিকে কাজ করবে বলো? ফ্রিকশন কোন দিকে কাজ করবে? গতির বিপরীত দিকে। তো এই দিকে গতি সৃষ্টি হইতে চাই, তাহলে ফ্রিকশন কাজ করবে এই বরাবর। তাহলে যদি বস্তু স্থির থাকে, যদি বস্তু গতিশীল হইতে না পারে, তাহলে এফ এস, আর যদি গতিশীল হয়ে যায় দেন এফ কে। তাহলে তোমরা এবার স্থিতি ঘর্ষণ আর চলো ঘর্ষণের সূত্রটা লিখে ফেলো তো। স্থিতি ঘর্ষণ ও চলো ঘর্ষণ, নাও সূত্র লিখো। তাহলে স্থিতি ঘর্ষণ কি হবে? উপরে সমান সমান নিচে, আর সমান সমান, এবার বলো আর সমান সমান কত? আর সমান সমান এফ সাইন আলফা প্লাস এমজি, ওকে? উপরে সমান সমান নিচে, আর ডানে সমান সমান বামে। তাহলে এফ কজ আলফা সমান সমান এফ এস, ঠিক আছে? এগুলা যারা বুঝবে না, এইটা যারা বুঝবে না যে উপরে সমান একটা বস্তু স্থির থাকলে উপরে সমান সমান নিচে, ডানে সমান সমান বামে, এইগুলা যারা বুঝবে না তাদের বিয়ে হবে না, বুঝছো? এগুলো যারা বুঝবে না তাদের কিন্তু বিয়ে টিয়ে হবে না। কারণ এই সহজ জিনিস যারা না বুঝে তারা মনে করো যে মানুষের মনই তো বুঝবে না, বুঝলা? তাহলে যারা বুঝছো তাদের বিয়ে হবে, শিওর থাকো। আর যারা বুঝো নাই তারা বোঝার চেষ্টা করো, কিন্তু খুব ভালোভাবে, গভীরভাবে। কি ক্লিয়ার? এ কেমন অভিশাপ? একজন বলতেছে ভাই এ কেমন অভিশাপ। চলো ঘর্ষণ, চলো ঘর্ষণ, কারণ এত সহজ জিনিস, এটা তুমি না বুঝো তা তোমার কেমনে বিয়ে হবে, তাই না? এইবার আসো, এইবার আসো চলো ঘর্ষণ। তাহলে বস্তু চলতে থাকলে কোন দিকে চলবে? বস্তু এই দিক বরাবর চলবে। তাহলে বস্তু যদি এই দিক বরাবর চলবে তাহলে বিপরীত দিকে ঘর্ষণ, কিন্তু এবার চলতেছে, তাহলে চলো ঘর্ষণ। এবার এফ কে, তাহলে এবার আর এফ এস কে চিনি না। তাহলে বস্তু তো আর আকাশে উড়ে যায় নাই, যে বস্তু আকাশে উড়ে গেছে না, মাটিতে ঢুকে গেছে না, তাহলে উপরে সমান সমান নিচে, এটা তো সেম থাকবে। তাহলে আর সমান সমান এফ সাইন আলফা প্লাস হচ্ছে এমজি, ওকে? এবার বস্তু চলতেছে কোন দিকে? ঠিক আছে, এবার বস্তু চলতেছে কোন দিকে? এই দিকে চলতেছে, এফ কজ আলফা। তাহলে এফ কজ আলফা মাইনাস এফ কে, এই যে লব্ধি বল, এফ কজ আলফা মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ। এবার যদি বস্তু স্থির থাকে, সরি সমবেগে চলে, স্থির থাকলে তো স্থিতি ঘর্ষণই হইতো। বস্তু যদি সমবেগে চলে তাহলে আবারও এ জিরো এ জিরো, আর যদি ত্বরণ নিয়ে চলে তাহলে এ নট জিরো। এই হচ্ছে কাহিনী, ওকে? তাহলে এই হচ্ছে আমাদের ঘটনা। এইবার তোমরা বলো তো, একটা প্রশ্নের উত্তর তোমরা পড়ছিলা ভেক্টর অধ্যায়ে, তোমাদের পড়াইছিলাম লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ কেন, মনে পড়ে? তো তখন তুমি যখন ভেক্টর পড়তা তখন তো তুমি ছোট মানুষ ছিলা, তখন তুমি কেবল ভেক্টরের কনসেপ্ট পড়ছিলা। তো তখন আমরা ভেক্টরের কনসেপ্ট যতটুকু পড়ছি সেই কনসেপ্টের উপর উত্তর দিছিলাম যে টানার সময় আপাত ওজন কমে যায় আর ঠেলার সময় আপাত ওজন বেড়ে যায়, এইটা আমরা বলছিলাম, ঠিক আছে? হালকার উপর ঝাপসার ঘটনা বলছিলাম, ঠিক আছে? কিন্তু এখন আমরা এর সুন্দর ব্যাখ্যা জানি যে যখন কোনো বস্তুকে আমি ঠেলতে যাব তখন বেশি কষ্ট হবে, কারণ ঘর্ষণ বল বেশি, আর যখন টানবো তখন সহজ হবে, কারণ টানলে ঘর্ষণ বলটা কম হয়, ঠেললে ঘর্ষণ বলটা বেশি হয়, টানলে ঘর্ষণ বলটা কম হয়। কেমনে বললাম দেখো, কেমনে বললাম দেখো, এই পাশে ঠেলা আর এই পাশে টানা, যখন তুমি ঠেলবা, এই যে ব্লক, এই ব্লককে ঠেলতেছো,
অনুভূমিকের সাথে আলফা কোণ করে ঠেলতেছো, আর যখন তুমি ব্লকটাকে অনুভূমিকের সাথে আলফা কোণ করে টানতেছো, আলফা কোণ করে টানতেছো, এই দেখো দুই ক্ষেত্রে আমরা ফ্রিকশন হিসাব করব। তাহলে দুই ক্ষেত্রে আমরা ফ্রিকশন, আসো ফ্রিকশন হিসাব করি। তাহলে ফ্রিকশন ফোর্স এফ, ঠিক আছে, যে কোনো ফ্রিকশনই বলতে পারো, যে কোনো ফ্রিকশনই বলতে পারো, ফ্রিকশন ফোর্স যে কোনো ফ্রিকশন, স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, যেটাই বলো না কেন। তাহলে এফ, এই ক্ষেত্রে এফ মূল সূত্র কি, মিউ ইন্টু আর, মূল সূত্র কি মিউ ইন্টু আর, ঠিক আছে, ঘর্ষণের মূল সূত্র মিউ ইন্টু আর। এবার এফ এস হলে মিউ এস, এফ এস হলে মিউ এস, এফ কে হলে মিউ কে, এফ কে হলে মিউ কে। ক্লিয়ার? এবার তুমি বোর্ডে তাকাও, ভালো করে বোর্ডে তাকাও। ঠেলা, ঠিক আছে, ঠেলা। তো ঠেলার ক্ষেত্রে দেখো, এটা ঠেলা, ঠিক আছে, আলফা কোণে ঠেলা। ঠেলার ক্ষেত্রে স্থিতি ঘর্ষণ বা চল ঘর্ষণ, দুই ক্ষেত্রে আরটা দেখো তো, আর দেখো, আর দেখো, আর সমান সমান কত, আর সমান সমান এফ সাইন আলফা প্লাস এমজি, আর সমান সমান এফ সাইন আলফা প্লাস এমজি, অর্থাৎ ওজনের সাথে এফ সাইন আলফা যোগ। এই যে ওজনের সাথে তোমার ঠেলা বলের একটা উপাংশ গিয়ে যোগ হয়ে আপাত ওজন বেড়ে গেছে, ঠিক আছে, আমরা এই কথা বলছিলাম ভেক্টর অধ্যায়ে যে এমজির সাথে এফ এফ সাইন আলফা যোগ হয়ে বেড়ে গেছে। তাহলে আর সমান সমান এমজি প্লাস এফ সাইন আলফা, আর সমান সমান এমজি প্লাস এফ সাইন আলফা। এই ক্ষেত্রে আর সমান সমান এমজি প্লাস এফ সাইন আলফা। ওকে, টানার ক্ষেত্রে আসো, টানা। তাহলে টানার ক্ষেত্রে আর স্থিতি ঘর্ষণ বা চল ঘর্ষণ, যেটাই দেখো না কেন, দেখো তো স্থিতি ঘর্ষণ আর, আর দেখবা আর, আর ইকুয়াল টু কি হবে বলো, আর ইকুয়াল টু এমজি মাইনাস এফ সাইন আলফা। এই এখানে দেখো আর এমজি মাইনাস এফ সাইন আলফা, দেন ওকে। তাহলে টানার ক্ষেত্রে, টানলে, টানার সময় আর সমান সমান এমজি মাইনাস এফ সাইন আলফা। ওকে, ডান। তাহলে আমরা ঘর্ষণ বল হিসাব করতে গেলে আমাদের কি লাগবে, মিউ এর সাথে কি গুণ দিতে হবে, ঠিক আছে, মিউ এর সাথে কি গুণ দিতে হবে বলো, আর এর গুণ দিতে হবে। ওকে, তাহলে মিউ ইন্টু আর, আর ইকুয়াল টু এই ক্ষেত্রে এমজি, আর ইকুয়াল টু এমজি প্লাস এফ সাইন আলফা। এই ক্ষেত্রে মিউ ইকুয়াল টু আর, আর ইকুয়াল টু এমজি মাইনাস এফ সাইন আলফা। এই ঘর্ষণ বলটাকে আমি বললাম F1, এই ঘর্ষণ বলটাকে আমি বললাম F2। এবার তুমি বলো, তুমি আমার ব্যাখ্যা দাও, আমি আর পারি না, আমি আর পারি না, এবার তুমি আমার বুঝাই দাও ঘটনা কি। তাহলে এই ক্ষেত্রে প্লাস, এই ক্ষেত্রে মাইনাস, তাহলে কোন ঘর্ষণ বলটা বেশি, এই ঘর্ষণ বলটা বেশি। তাহলে F1 ইজ গ্রেটার দেন F2, বুঝছো, এটা হচ্ছে আসল ব্যাখ্যা, টানা ঠেলার আসল ব্যাখ্যা ওইটা। আমরা ভেক্টর অধ্যায়ের ছোট মানুষ ছিলাম, ছোট ব্যাখ্যা দেখছিলাম, এইটা হচ্ছে আসল ব্যাখ্যা, যে ঘর্ষণ বল ঠেলতে গেলে ঘর্ষণ বল বেশি আর টানলে ঘর্ষণ বলটা কম, ঠিক আছে। এই বলটা ঠেলার ক্ষেত্রে, ঠেলার জন্য ঘর্ষণ বল, আর এটা টানার জন্য, টানার জন্য ঘর্ষণ বল। ওকে, তাহলে মনে করো কোনো একটা বস্তুকে ঠেলে যদি গতিশীল করতে চাও, ঠেলার সময় স্থিতি ঘর্ষণের মান, ধরো স্থিতি ঘর্ষণ দিয়ে হিসাব করতেছি, ঠেলার সময় স্থিতি ঘর্ষণের মান মনে করো 15 নিউটন, কিন্তু যখন টান দিবা, টান দেওয়ার সময় স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান হয়ে যাবে 12 নিউটন। তাহলে ঠেলে গতিশীল করতে গেলে স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান 15, আর টেনে গতিশীল করতে গেলে স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান 12। তাহলে কোনটা সহজ, টানাটা সহজ, ঠেলাটা কঠিন। তাহলে টানা সহজ, ঠেলা কঠিন। একটা শর্টকাট শিখাই দিয়েছিলাম মনে পড়ে, যে এমসিকিউতে আসলে কিভাবে মিলাবা, ঠ এর সাথে ঠ মিলাবা, ঠ ঠ ঠ ঠ ঠ, এই যে কঠিনের ঠ, ঠেলার ঠ, ঠ এর সাথে ঠ মিলাবা। ওকে, ডান। তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট দিন আমরা ঘর্ষণের আরো কয়েকটা টাইপ পড়ে দেন আমরা ঘর্ষণের ম্যাথগুলো করে ফেলবো, ঠিক আছে। দাদা প্রত্যেক দিন ক্লাস শেষে যদি ওই টপিকের উপর প্র্যাকটিস শিট থেকে HW দিতেন তাহলে খুব ভালো হইতো। এই কথাটা সুন্দর বলছো সাইফুল ইসলাম, তোমার একটা চকলেট দিব আমি, সুন্দর একটা কথা বলছো, এই যে সুন্দর একটা কমেন্ট করছো। আচ্ছা ঠিক আছে, আমি পরের দিন থেকে তাহলে ওই কাজ করব, ঠিক আছে। আমি তো ভাবি তোমরা পড়ো, এই কারণে আর আমি তোমাদের হোমওয়ার্ক দিই না। এইবার বলো দেখি তোমাদের কোনো কমেন্ট আছে কিনা, বলো এবার, বলো বলো বলো।
ভাই আপনি কি বাবা মার সাথে থাকেন নাকি একাই? বাবা মার সাথে থাকি না, মার সাথে থাকি, বাবার সাথে থাকি না। বাবা থাকে অন্য জায়গায়। দাদা প্র্যাকটিসটা টপিক বেস দিলে বেটার হয়। হ্যাঁ আমি টপিক বেস দিয়ে দিব তাহলে এখন থেকে। দাদা ফিজিক্সে বসার জন্য কি করবা? রেগুলার প্র্যাকটিস করবা, রেগুলার পড়াশোনা করবা, রেগুলার পড়বা, আমার ক্লাস রেগুলার করবা, ক্লাস জমায় রাখবা না। ঠিক আছে দাদা বাসায় পড়ার সময় পাই না, কি করবো? কেন পড়ার সময় পাও না? তোমার কি এখন তুমি ফার্স্ট ইয়ারে, তোমার কি এত সময়ের অভাব? আমি বুঝলাম না। ভাই আপনার সংজ্ঞা এক্সামে লিখছি, স্যার কেটে দিছে। সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র কেটে দিছে। দেখি তুমি আমার দেখাইও তো, গ্রুপে পোস্ট দিয়ে দিও তো, দেখি তোমার স্যার কি কেটে দিছে। দিও, গ্রুপে পোস্ট দিয়ে দিও, তারপর আমি স্যারের সাথে কথা বলবো না। আগে দেখবো তুমি কি লিখছো। তুমি যদি ভুল লিখো, দাদা আপনার মতো হতে চাই, কি করবো? আমার মতো হইতে হবে না, তুমি তোমার মতো হও। ঠিক আছে, তুমি তোমার মতো হও। দাদা ক্লাসে সব পারি কিন্তু নিজে পড়তে বসলে কিছু পারি না কেন? কনফিডেন্সের অভাব। কনফিডেন্স নাই তোমার, নিজের উপর কনফিডেন্স নাই। ক্লাস করে নিজের উপর কনফিডেন্স রাখবা যে আমি সব পারবো, দেখি কি প্রবলেম আসতে পারে। ঠিক আছে, প্রশ্ন অ্যানালাইসিস করবা খুব ভালো করে। দাদা এটা শেষ হইতে কতদিন লাগবে? এই অধ্যায় শেষ হইতে কতদিন লাগবে? 10 দিন পর হাফ ইয়ারলি। তোমার হাফ ইয়ারলিতে যে সিলেবাস আছে যতটুকু হয় অতটুকু পড়ে পরীক্ষা দিবা। ঠিক আছে, অতটুকু পড়ে পরীক্ষা দিবা। দাদা এরপর কোন চ্যাপ্টার পড়াবো? এরপরে কোন চ্যাপ্টার পড়াইতে পারি? কাজ ক্ষমতা শক্তি পড়াইতে পারি বা স্থির তড়িৎ পড়াইতে পারি। ঠিক আছে দাদা ক্লাস জমা নেই, বাট বইয়ের কিছুই পড়ি নাই। বইটা একটু পড়বা, বইয়ে দেখবা কি আছে, নতুন কিছু আছে। একটা অধ্যায় শেষ হলে বই ধরবা। মাইক অন করেন, আমি বলি আপনাকে। আচ্ছা ফুয়াদ হাসান কথা বলবে। আমি মাইক অন করতেছি, শুধু ফুয়াদ হাসান কথা বলবা, অন্য কেউ বলবা না। হ্যাঁ শুধু ফুয়াদ হাসান কথা বলবা। বলো দেখি ফুয়াদ কি লিখছে কলেজে। হ্যাঁ ফুয়াদ বলো, ফুয়াদ। হ্যালো ভাইয়া, কথা শুনতে পারতেছেন আমার? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা, আমি লিখছি হলো, যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা দুটি সমজাতীয় ভেক্টরকে প্রকাশ করা হলে হুম তাহলে বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণই ওই ভেক্টর দ্বয়ের লব্ধির মান অধিক প্রকাশ করবে। আহ, এই সামান্তরিক সূত্র এটা লিখছিল। তা এটা কেটে দিছে কেন? কি বলছে? স্যারকে বলছি, স্যার বলে যে কলেজ থেকে যে বই দিছি আমরা, হ্যাঁ আমাদের কলেজে হলো সেলু স্যারের বই হ্যাঁ লিখতে হ্যাঁ বলছে। আচ্ছা। বলে যে সেলু স্যারের বই যেভাবে লেখা আছে ওইভাবেই লিখতে হবে, হুম তা না হলে। তো স্যারকে জিজ্ঞেস করবা তো আমারটা ভুল কোথায়। স্যারকে জিজ্ঞেস করবা যে আমি যেটা লিখছি এটাতে ভুল কোথায়। তোমারটাতে সামান্য একটু ভুল ধরা যায়, সামান্য একটু ভুল ধরা যায়, কিন্তু স্যারকে আগে জিজ্ঞেস করবা যে ভুল কোথায়, কাটলেন কেন। শোনো ওই ওই হ্যাঁ, না ওটা বলবে না। ওই যে থাকে কিছু টিচার এরকম থাকে, একটু ঘাড় তেরা হয়। ঠিক আছে, ওটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই। ঠিক আছে, কনসেপ্টের উপর জোর দিবা, বইয়ের হুবহু জিনিস মুখস্থ করতে হবে, এই ধ্যান ধারণা থেকে বের হয়ে আসতে হবে। তো আমাদের মনে করো যে কিছু টিচারদের মনে করো অ্যানালগ বিশ্বাস এটা, যে বইয়ে দাড়ি কমা যেভাবে যা দেওয়া আছে হ্যাঁ সেইভাবেই দিতে হবে, মানে মুখস্থ বিদ্যার পড়াশোনা থেকে তারা বের হইতে পারে নাই। সরকার যতই চেষ্টা করতেছে মুখস্থ বিদ্যা থেকে বের করে নিয়ে আসার, তো এই যে টিচারদের ট্রেনিং ট্রেনিং দিয়ে কোনো লাভ হচ্ছে না আসলে। থাকে এরকম কিছু টিচার থাকে। ঠিক আছে, তো তারা একটু মনে করো যে চাই যে স্টুডেন্টরা একেবারে বইয়ে যা আছে দাড়ি কমা সহ তাই লিখুক। ঠিক আছে, তো ওটা সমস্যা নেই। তুমি তুমি কনসেপ্টের উপর জোর দিবা, তুমি বুঝলেই হইলো জিনিসটা। ঠিক আছে, নিজের মতো করে লিখবা, বুঝলেই হইলো জিনিসটা, যেন ভুল না লিখো, এটাই হচ্ছে কথা। হ্যাঁ বলো। আরেকটা প্রশ্ন ছিল, করবো? বলো।
ডাইরেক্ট ম্যাথ করছি না, কেটে দিছে। এটা কি ডাইরেক্ট কোনো সূত্র না? এটা ডাইরেক্ট কোনো সূত্র না, ডাইরেক্ট ডাইরেক্ট হচ্ছে কি, আমি তো ক্লাসে বলছিলাম, বারবার বলছিলাম যে তোমরা যদি পারো একটু প্রথম 2 লাইন লিখবা, বলছিলাম না ক্লাসে, এটা বলো, বলছিলাম যে প্রথম 2 লাইন একটু লিখে নিবা যে ডি ডিভাইডেড বাই, ধরো প্রস্থ ডিভাইডেড বাই প্রস্থ বরাবর বেগের উপাংশ, এটা লিখে দেন তারপরে লম্বাংশ উপপাদ্য অনুযায়ী তুমি লিখবা ইউ কস 0 ভি কস আলফা, ঠিক আছে? এটা লিখে তারপরে করবা, তো এটা করলে সবচেয়ে বেটার হয়। তবে অ্যাডমিশন টেস্টে তুমি ডাইরেক্ট সূত্র খাটাইতে পারবা, কিন্তু বোর্ড পরীক্ষাতে ধরো তোমার গ ঘ কোশ্চেন চাইছে, এখন গ ঘ কোশ্চেনে তুমি একবারে 1 লাইনে উত্তর করে দিছো, তো টিচার তো মার্ক দিতে চাইবে না, এই কারণে একটু প্রশ্নের সাইজটা বড় বানাবা, বুঝলা? বোর্ড পরীক্ষাতে একটু প্রশ্নের সাইজটাকে ধরো, মানে সাপোজ এটা হচ্ছে কি অবস্থা বুঝে ব্যবস্থা, ধরো তোমার চাইছে নদী পার হইতে কত সময় লাগবে, প্রশ্নের মার্ক হচ্ছে 4, এখন তুমি কি করলা, টি ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা একবার লিখে দিলা, এটুকু লিখে দিয়ে 1 লাইনে ম্যাথ করে দিয়ে আসলা, তো টিচার তো 4 দিতে গিয়ে তো তার একটু কিপটামি সে করবেই, বুঝলা? এই কারণে একটু দেওয়া আছে নদী এঁকে ফেলবা, সুন্দর করে একটা নদী এঁকে ফেলবা, তারপরে দেওয়া আছে একটু লিখবা, মানে বোর্ড পরীক্ষায় যত ঢং চং করতে পারো আর অ্যাডমিশনে যত লাইন গ্যাপ দিতে পারো, ওই ম্যাথ আমি 1.5 পৃষ্ঠা লিখছি। তাও কেটে দিছে। উনি খালি বলে যে তুমি এখানে এই সূত্র কেন ইউজ করছো, বলে যে আমি 2013 সাল থেকে বোর্ডের খাতা দেখি, হ্যাঁ আমি এই সূত্র কোনো জায়গায় দেখি নাই, হ্যাঁ, এগুলো বললো। ও স্যারকে বলবা যে স্যার, সব রাখছি। স্যারকে মাঝে মাঝে ওই, শোনা একটা কাজ করবা, আমাদের ওই নদী নৌকার লেকচারটা নিয়ে স্যারকে দেখাবা, দেখেন তো স্যার এরা এত ভুল পড়াইছে কেন, স্যারকে দেখাবা, এইভাবে বলবা যে স্যার দেখেন তো এরা এত ভুল পড়াইছে কেন, এত ভুল টুল কি করাইছে এগুলা, স্যারকে দেখাবা, তখন দেখবা স্যার আর মার কাটবে না, ঠিক আছে? স্যারকে আবার এইভাবে বলিও না যে স্যার দেখেন স্যার এই যে এখানে এইভাবে করাইছে আপনি কেন কেটে দিচ্ছেন, এটা বলবা না, স্যারকে বলবা স্যার দেখেন আপনি কত সুন্দর করে পড়াইছেন, বইতে কত সুন্দর আছে, আর দেখেন তো এরা কি ভুল করাইছে, এইভাবে এইভাবে বলবা। না না, আমাদের আমাদের ফিজিক্স নেয় 2টা স্যার ম্যাডাম, হুম ম্যাডাম নেয়, ওই ম্যাডাম হলো ভেক্টরের অধ্যায়টা করেছে, হুম ওই যে ম্যাডাম করেছে, ওই ম্যাডাম আমি আমাদের হ্যালো ভাইয়া। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে বিদায়, টাটা, সবাই এখন কথা বলতে চাইবে। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকো, পড়াশোনা করো, সবার সাথে কথা হবে, একদিন একদিন করে সবার সাথে কথা হবে। ভাই আপনার অনেক বড় ফ্যান ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে, ঠিক আছে, ওকে, টাটা টাটা টাটা, ওয়ালাইকুম আসসালাম।